প্লিজ আপু ছেড়ে দেন। এগুলো কি করছেন আমার সাথে? না জান, ছাড়ার জন্য তোমাকে ধরিনি। আপু, এগুলো কি বলছেন আপনি? জান কাকে বলছেন? আমি তোমাকে জান বলছি। আপু আমাকে ছেড়ে দিন। আপনি নেশার ঘোর থেকে আমাকে এসব কথা বলছেন। ঘোর কেটে গেলে আপনি আবার আমাকে মারবেন। না জান, তোমাকে আমি মারবো না। এত কথা না বলে আমাকে একটু আদর করো। স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে পপি স্বাধীনকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে। স্বাধীন অনেক ছোটার চেষ্টা করে পপির হাত থেকে, কিন্তু ছুটতে পারে না। স্বাধীনকে এইভাবে ছোটাছুটি করতে দেখিয়ে পপি স্বাধীনের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। স্বাধীন নিজেকে আর সামলে রাখতে না পেরে পপির তালে তালে রেসপন্স করতে লাগে। এভাবেই হারিয়ে যায় দুজন দুজনার মাঝে। পরের দিন সকাল। স্বাধীন, স্বাধীন, এত বেলা পর্যন্ত কি ঘুমায় নাকি? কথাটি বলতে বলতেই স্বাধীনের দরজায় কড়া নাড়তে লাগে পপির মা। দরজায় দু একটা টোকা দিলেই দরজা খুলে যায়। তখন পপির মা রুমে প্রবেশ করে দেখে স্বাধীন রুমে নেই। ওয়াশরুমের দরজা ঠেলে দেখে ওয়াশরুমেও নেই। স্বাধীনের জন্য একটু চিন্তা হতে লাগে পপির মার, আর মনে মনে ভাবতে লাগে। ছেলেটা তো আমাদেরকে না বলে কোথাও যায় না, এত সকাল সকাল করে বের হলো। তখনই চট করে পপির মায়ের মাথায় খেলে যায়, কালকে রাতে তো পপি বাসায় আসেনি। তারপর স্বাধীনের রুম থেকে বের হয়ে পপির রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তে লাগে। অন্যদিকে পপি আর স্বাধীন দুজনেই শুয়ে আছে। হঠাৎ কারো ডাকে ঘুম ভেঙে যায় পপির। নিজের উপর স্বাধীনকে দেখে অনেকটাই রেগে যায়। পপি একটা চিল্লানি দিয়ে পাশে থাকা ওড়না দিয়ে পুরো শরীরটা ঢেকে নেয়। পপির এমন চিৎকারে স্বাধীনের ঘুম ভেঙে যায়। নিজেকে এরকম অবস্থায় দেখে স্বাধীন ভ্যাবাচাকা খেয়ে যায়। তখনই কালকে রাতের কথা মনে পড়ে যায়। রুমের ভেতর থেকে চেঁচামেচির শব্দ শুনে পপির মা দরজার ওপাশ থেকে বলতে লাগে। কি হয়েছে মা? আমার চিৎকার করছিস কেন? দরজাটা খোল তো দেখি। পপি কোনো কিছু চিন্তা না করে দরজা খুলে দেয়। অমনি রুমে প্রবেশ করে পপির মা। পপিকে আর স্বাধীনকে এমন অবস্থায় দেখে পপির মায়ের বোঝার বাকি রইল না যে কি হয়েছে দুজনের মাঝে। তারপর পপির মা পপির কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগে। তুই এটা কি করলি? বিশ্বাস করো মা, আমি কিছুই করিনি। সব দোষ ওই ছেলেটার। তুই আমাকে বোঝাচ্ছিস? আমি ভালো করে চিনি না কিরকম। অন্যদিকে স্বাধীন খাটের চাদর নিজের শরীরের সঙ্গে জড়িয়ে ধরে মাথা নিচু করে কান্না করছে। স্বাধীনের দিক থেকে চোখ সরিয়ে পপির দিকে তাকিয়ে থেকে পপির মা তাদের দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগে। স্বাধীন, তুমি তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। আর পাপি, তুই ফ্রেশ হয়ে নিচে আয়। তোর বাবাকে কথাগুলো বলতে হবে। কথাটি বলেই পপির মা রুম থেকে বেরিয়ে যায়। তারপরেও পপি স্বাধীনের কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে এমন কাজ করার? ম্যাম, আমি এরকম কাজ করিনি। তার মানে কি তুই বলতে চাচ্ছিস যে আমি তোর সাথে এমনটা করেছি? ছি, তোকে দেখলেই তো আমার ঘেন্না হয়। তোর সাথে এমনটা করব আমি, তুই ভাবলি কি করে? কথাটি বলে আরো একটি থাপ্পড় লাগিয়ে দিয়ে পপি ওয়াশরুমে চলে যায়। পপি ওয়াশরুমে যেতেই স্বাধীনতার জামা কাপড় পরে নিজের রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। বুঝতে পারছেন না তো এইখানে কি হলো? আসেন আমি আপনাদেরকে শর্টকাট বলি। পপি এই শহরের নামকরা বিজনেসম্যানের মেয়ে, আর স্বাধীন সামান্য গ্রামের একটা ছেলে। পপিদের বাসার কাজের ছেলে। পপি প্রত্যেক দিন ড্রিঙ্কস করে দেরি করে বাসায় ফেরে, কিন্তু আজ অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করে ফেলেছিল। তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে স্বাধীনের সাথে এমন কাজটা করে ফেলে। পপির মা পপির রুম থেকে বের হয়ে তার রুমে চলে যায়। উনি গিয়ে দেখে পপির বাবা আধশোয়া হয়ে বসে খবরের কাগজ পড়ছে। তারপর পপির মা পপির বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলে। পপির মায়ের মুখ থেকে পপির বাবা এমন কথা শুনে অনেকটাই রেগে যায়। তারপর পপির মা পপির বাবাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগে। শোনো, যা হবার তা তো হয়েই গেছে। এখন আর কি করার বলো? আজকালকে ছেলে পেলে ভুল করে ফেলেছে, ওদেরকে মাফ করে দেওয়া উচিত। আমি বলি কি, ছেলেটাকে বাড়ি থেকে বের করে দাও। পপির মায়ের মুখ থেকে এরকম কথা শুনে পপির বাবা আর রেগে যায়। পপির মাকে একটা ধমক দিয়ে ফোন বের করে কাজীকে ফোন করে আসতে বলল। তারপর পপির মাকে উদ্দেশ্য করে পপির বাবা বলতে লাগে। শোনো, তোমার মেয়েকে ঠিক করা আমাদের দ্বারা হবে না। তার থেকে স্বাধীন ছেলেটা অনেক ভালো আছে। যতদিন ধরে আমাদের এখানে কাজ করেছে আমি দেখেছি তো। পপির দিকে তো তেমন খারাপ দৃষ্টিতে কখনই তাকায়নি। আমি তো অনেক ভালো লক্ষ্য করে দেখেছি।
আমি এটাও ভালো করে জানি যে তোমার মেয়ে নিজে ইচ্ছা এরকমটা করেছে। সো আমি চিন্তা করেছি পপিকে আজকের দিনের মধ্যেই বিয়ে দেবো। কথাটা বলেই পপির বাবা রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে কোথায় যেন চলে যায়। অন্যদিকে পপির মা পপির বাবার মুখ থেকে এরকম কথা শুনে যায় আর নিজে নিজে মনে মনে বলতে লাগে, পপির বাবা তো ঠিকই বলেছে, আজকে কাজের ছেলে, কালকে ড্রাইভার, তারপরের দিন আরেকজন, এরকম করতে করতে কত ছেলের জীবন নষ্ট করবে। এর থেকে বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো হবে। কথাটি বলেই পপির মা কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। অন্যদিকে পপি বাবার বাড়ি থেকে বের হয়ে সোজা মার্কেটে চলে যায়। মার্কেটে গিয়ে স্বাধীনের জন্য জামা কাপড় আর তার মেয়ের জন্য শাড়ি গহনা কিনতে লাগে। অন্যদিকে স্বাধীন ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে মনে মনে চিন্তা করছিল আর কান্না করছিল। আমার সাথে কেন এরকমটা হতে হলো? এখন তো আমাকেই বাড়ি থেকে বের করে দেবে। বাবার অবস্থা তেমন একটা ভালো না, প্রত্যেক মাসে এত টাকার ওষুধ লাগে। এখন যদি কাজ থেকে বের করে দেয় তাহলে কিভাবে প্রত্যেক মাসে অত টাকা জোগাড় করব? হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। কথাগুলো মনে মনেই বলছিল আর শাওয়ার নিচ্ছিল। গোসল করা শেষ হতেই স্বাধীন ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমে বসে থাকে। অন্যদিকে পপি ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে গোসল করতে লাগে। গোসল করা শেষ হলে রুম থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াতে লাগে আর মনে মনে চিন্তা করতে লাগে। জানি না আজকে কপালে কি আছে। মা যেরকম রেগে রুম থেকে বের হলো, নিশ্চয়ই আমার জন্য অনেক খারাপ কিছুই আছে। থাক বাবা, এত কিছু চিন্তা করে আমার কোনো লাভ নেই। যা হবার তা দেখা যাবে। সেবাটার জন্য মা আমাকে বকে গিয়েছে, আমি তোর ছেলেটাকে ছাড়বো না। শুধু পরিবেশটা ঠান্ডা হোক, তারপর যতটা একদিন কি আমার একদিন। আমার সাথে এমন কাজটা করলো, না হয় আমি জোর করে করতে চেয়েছিলাম, তাই বলে কি আমাকে বাধা দেবে না? ধুরবাল, আমি এত সুন্দর মেয়ে নিজেকে কোথায় কন্ট্রোল করতে পারিনি। কথাটি বলেই নিজের মাথায় নিজেই চাটি দেয় পপে। নিজেকে আরো একটু পরিপাটি করে বসার রুমের উদ্দেশ্যে বের হয়। অন্যদিকে স্বাধীন রুমে অনেকক্ষণ বসে থেকে তারপর বসার রুমের দিকে বের হয়। স্বাধীন মাটির দিকে তাকিয়ে থেকে বসার রুমের উদ্দেশ্যে যেতে লাগে। তখনই পপি তার রুম থেকে বের হয়। স্বাধীন পপিকে দেখতে না পেয়ে দুইজনের ধাক্কা লেগে যায়। হঠাৎ ধাক্কা লাগায় স্বাধীন সামনের দিকে তাকিয়ে দেখে মানে পপি অনেকটাই ঘাবড়ে যায়। স্বাধীন পপিকে হাত বাড়িয়ে দিতেই হাত সরিয়ে দেয় পপি। তারপর পপি উঠে স্বাধীনের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। কুত্তার বাচ্চা, তোর কি চোখ নাই? জলজান্ত মানুষকে কি ওইভাবে ধাক্কা দেয়? নাকি কালকে রাতের মতো এখনো ঝাঁপিয়ে পড়বি আমার উপর? পপির কথায় স্বাধীন কি উত্তর দিবে বুঝতে পারল না। পপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বাধীন। স্বাধীন কি এইভাবে তাকিয়ে থাকতে দেখে পপি স্বাধীনকে উদ্দেশ্য করে আবার বলতে লাগে, কিরে, তুই আমার দিকে আহাম্মকের মতো তাকিয়েছিস কেন? আসলে আই এম সরি, আমি আপনাকে দেখতে পাইনি। আর হ্যাঁ, আমি কালকে আপনার দুর্বলতার সুযোগ নেইনি, উল্টো আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়েছেন। স্বাধীন কথা বলা শেষ করতেই পপি আবারও স্বাধীনের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীনকে থাপ্পড় মেরে সেখানে আর না দাঁড়িয়ে পপি বসার রুমে চলে যায়। বসার রুমে গিয়ে মাকে দেখতে না পেয়ে পপি তার মাকে উদ্দেশ্য করে ডাকতে লাগে, মা, ওই মা, কই কই গেলে তুমি? পপির মা কিচেন রুম থেকে পপি ডাকের সাড়া নেয়। কি হয়েছে? তুমি চিৎকার করে ডাকছিস কেন? এমন ভাব ধরলে ঘরের ভেতরে যেন আমি আজকে জ্যান্ত গিলে খাবে। বাবা কই? বাবাকে তো দেখছি না। তোর বাবা কোথায় যেন বের হয়েছে, আর তোকে। কথা বলার মাঝে থেমে যায়। হঠাৎ কথা বলার মাঝে মাকে থামতে দেখে পপি তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে মা? কথা বলার মাঝে থেমে গেলে কেন? সেটা না হয় তোর বাবা আসলে দেখতে পারবে। তারপর পপি তার মায়ের সাথে আর কোনো কথা না বলে টিভি চালিয়ে টিভি দেখতে লাগে। অন্যদিকে স্বাধীন সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বসার রুমের উদ্দেশ্যে রওনা হয়। বসার রুমে এসে দেখে পপি সেখানে আগে থেকেই বসে টিভি দেখছিল। সেখানে গিয়ে টিভি দেখাটা আর ঠিক হবে না ভেবে স্বাধীন কিচেন রুমের উদ্দেশ্যে রওনা হয়। কিচেন রুমের দরজার কাছে এসে দেখে পপির মা রান্না করছে। রান্না করার মাঝে পপির মার দিকে তাকিয়ে দেখে স্বাধীনও তার দিকে তাকিয়ে আছে। তারপর পপির মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে,
এখানে কি করছো তুমি? যাও, পপির কাছে গিয়ে বসে থেকে টিভি দেখো। না মানে আন্টি, আমি বলছিলাম যে কাজের ছেলে তো আমি আমি কাজ করব, সেখানে আপনি আজ হঠাৎ করে কিচেন রুমে। কেন বাবা, আমি কি কিচেন রুমে আসতে পারি না? না আন্টি, আমি তা বলিনি। আমি বলেছি যে হঠাৎ করে আপনি কিচেন রুমে। অত কথা না বলে যাও, বসে টিভি দেখো। আর একটু পর আমার আঙ্কেল আসলে তোমাদের দুজনের ব্যবস্থা করছি। পপির মায়ের কথায় আগামাথা কিছু বুঝতে পারে না স্বাধীন। সেখানে আর না দাঁড়িয়ে থেকে পেছন ঘুরে বসার রুমের উদ্দেশ্যে রওনা হতে যাবে, তখনই স্বাধীন মনে মনে চিন্তা করতে লাগে। না, পপি ম্যামের সামনে যাওয়াই যাবে না। তাহলে বাগানে গিয়ে গাছগুলোকে পানি দিন। যেই ভাবা সেই কাজ। তারপর স্বাধীন বাড়ি থেকে বের হয়ে বাগানে এসে গাছগুলোতে পানি দিতে লাগে। অন্যদিকে পপির বাবা মার্কেট করে তার কিছু বন্ধু আর কাজী সাহেবকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। স্বাধীন গাছগুলোতে পানি দিচ্ছিল, অমনি বাড়ির ভেতর একটা কালো গাড়ি প্রবেশ করে। স্বাধীনের আর বোঝার বাকি রইল না যে এটাই পপির বাবার গাড়ি। স্বাধীন যে বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিল সেদিকে তেমন একটা লক্ষ্য করেনি রত্নার বাবা। বাড়ি থেকে বের হয়ে তার বন্ধু আর কাজী সাহেবদের নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। অন্যদিকে স্বাধীন গাছগুলোতে পানি দিচ্ছিল আর পপির বাবার দিকে তাকিয়ে থেকে দেখছিল কি করছে সে। স্বাধীন পপির বাবার বন্ধুদেরকে আগে থেকেই চেনে। গাড়ি থেকে বের হয়ে তার বন্ধু আর কাজী সাহেবকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। অন্যদিকে স্বাধীনও গাছগুলোতে পানি দিচ্ছিল আর পপির বাবার দিকে তাকিয়ে থেকে দেখছিল কি করছে সে। স্বাধীন পপির বাবার বন্ধুদেরকে আগে থেকেই চেনে, কিন্তু হুজুরটাকে চিনতে পারল না সে। কিরকম যেন ঘটকা লাগছে তার। তারপর এক এক করে গাছগুলোতে পানি দিয়ে বাসায় প্রবেশ করে স্বাধীন। অন্যদিকে পপির বাবা রুমে প্রবেশ করেই দেখে পপি টিভি দেখছে। পেছন থেকে পপিকে উদ্দেশ্য করে পপির বাবা বলতে লাগে, এই নে ব্যাগ, এখানে শাড়ি গয়না আছে, এগুলো পরে আয়। আর স্বাধীন কই? হঠাৎ বাবার এরকম কথা শুনে পেছনের দিকে তাকায়। বাবার মুখ থেকে এমন কথা শোনায় অবাক হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে পপে, কেন বাবা, শাড়ি গহনা পরবো কেন? কেন পড়বি বুঝতে পারছিস না? না তো বাবা, কিসের জন্য? পপিকে এত মানুষের সামনে কিছু না বলে পপিকে নিয়ে একটা আলাদা রুমে নিয়ে পপিকে উদ্দেশ্য করে তার বাবা বলতে লাগে, শোন মা, যা হবার তা হয়ে গেছে। আমি চাচ্ছিলাম তোর আর স্বাধীনের বিয়ে দিতে। বাবার মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে যায়। তারপর ঝাঁঝালো কণ্ঠ নিয়ে পপি তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি বলছো বাবা এগুলো কথা? আমি বিয়ে করব, তাও আবার ওই ছোট লোকের বাচ্চাটাকে? তুমি ভাবলে কি করে? তখনই পপির বাবা পপির গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয় আর পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোর মনে ছিল না ছোট লোকের বাচ্চা? তারপরও ওর সাথে এমন কাজটা কি করে করলি? তোকে এখন ওকে বিয়ে করতে হবে, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট সিদ্ধান্ত। তখনই রুমে প্রবেশ করে পপির মা। তারপর পপিকে নিজের সঙ্গে জড়িয়ে ধরে পপির মাথায় হাত বুলিয়ে দিতে পপির মা পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তুই তো ভালো করে জানিস তোর বাবা সিদ্ধান্ত একবার নিয়েছে, তা করেই ছাড়বে। তার সিদ্ধান্তের উপর আজ পর্যন্ত আমিও কথা বলতে পারি না। আর তুই তো তার মেয়ে মাত্র। শোন, এত বাড়াবাড়ি না করে ছেলেটাকে বিয়ে করে দে, অনেক ভালো হবে তোর জন্য। মা, তুমিও বললে এই কথাটা? একটাবার আমার দিকে তাকাও। ওই ছেলেটা এক মাসে যে টাকা ইনকাম করে তা আমার একদিনের খরচ। তো বুঝতে পারছো আমাকে বিয়ে করে এই ছেলেটা কোন হালে রাখবে? মা, আমাকে বলে কোনো লাভ নেই, তুই তোর বাবাকে বোঝা। বাবা তো আমার কোনো কিছুই শুনছে না। এই নে মা, এই ব্যাগটা শাড়ি গহনা আছে, এগুলো পর। যা আবার পরে দেখা যাবে। তোর বাবার বন্ধুরা এসেছে আর কাজী সাহেব এসেছে, তাদের মাঝে এমন করে ব্যবহার করিস না যাতে তোর বাবার মান সম্মান নষ্ট হয়। বুঝতে পেরেছিস আমার কথা তুই? পপি ঘাড় ঘুরিয়ে হ্যাঁ বোঝায়। অন্যদিকে স্বাধীন রুমে ঢুকে দেখে নিজের কেউ নেই, শুধু বসা রুমে পপির বাবার বন্ধুরা আর সেই হুজুর। সেই দিকে এক পলক তাকিয়ে স্বাধীন কিচেন রুমে চলে যায়। কিচেন রুমে গিয়ে পপির বাবার বন্ধুদের জন্য চা তৈরি করতে লাগে। অন্যদিকে রুম থেকে পপির মা বের হতেই পপির বাবা পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, স্বাধীন কই? ওকে তো দেখছি না। দেখো, ওর রুমে নিশ্চয়ই আছে। আমি ওর রুমে গিয়েছিলাম কিন্তু পাইনি। বাড়ি থেকে চলে যায়নি তো আবার? না, ওর জামা কাপড় দেখছি আমি, তো নিশ্চয়ই ও বাড়িতে আছে। তুমি একবার গিয়ে কিচেন রুমে দেখো।
পপির বাবার কথা বলা অনুযায়ী পপির মাকে কিচেন রুমের সামনে এসে দেখে স্বাধীন চা বানাচ্ছে। চা বানানো শেষ হলে দরজা দিয়ে বের হতে যাবে স্বাধীন, তখনই পপির বাবা দেখতে পায়। তারপর পপির মাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, আপনারা আঙ্কেলের জন্য কি চা বানাবো? না, আমাদের চা লাগবে না। তুমি চাগুলো তোমার আঙ্কেলকে দিয়ে আসো। চা দিয়ে সোজা আমার এখানে আসবে, বুঝতে পারছো? জানে স্বাধীন। তারপর স্বাধীন বসার রুমে গিয়ে সবাইকে চা দিয়ে তারপর সেখান থেকে কিচেন রুমে গিয়ে ট্রেটা রেখে পপির মায়ের কাছে চলে যায়। স্বাধীন পপির মায়ের কাছে যেতেই স্বাধীনের দিকে একটা ব্যাগ এগিয়ে দেয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে পপির মা বলতে লাগে, এই না বাবা, এখানে পাঞ্জাবি পাজামা আছে, এগুলা পরে এখনই বসার রুমে চলে আসো। স্বাধীন কিছুই বুঝতে পারলো না পপির মায়ের বলা কথার আগামাথা। নিজেকে সামলে নিয়ে পপির মাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, কেন আন্টি, কি হয়েছে? আপনি আমাকে ব্যাগটা দিয়ে বলছেন পাঞ্জাবি পায়জামা পরে আসতে, কেন? তোমার আর পপির আজকে বিয়ে, তার জন্যই পরে আসবে এগুলো। পপির মায়ের মুখ থেকে এমন কথা শুনে অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছে যায় স্বাধীন। তারপরেও নিজেকে সামলে নিয়ে পপির মাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, না আন্টি, আমি এই বিয়েটা করতে পারবো না। আর নিশ্চয়ই পপি ম্যামও রাজি হবে না আমাকে বিয়ে করার জন্য। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। তোমার আঙ্কেল অনেকটা রেগে আছে, তার সামনে এমন কথা বলো না, তাহলে কিন্তু তোমাদের মারবে। স্বাধীন আর কিছু না বলে পপের মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে ব্যাগটা খুলে পাঞ্জাবি পাজামা পড়তে যাবে, তখন তার রুমের দরজাটা কে যেন এসে কড়া নাড়ে। তারপর স্বাধীন গিয়ে দরজা খুলে দেখতে পায় পপির বাবা। বাবা ভিতরে আসবো? হাই আঙ্কেল, আসেন। এখানে অনুমতি নেওয়ার কি আছে? না মানে বাবা, তোমার অনুমতি ছাড়াই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাও তুমি তো নিশ্চয়ই জানো। তুমি কি আমার সিদ্ধান্ত পছন্দ করনি? না আঙ্কেল, তেমন কিছু না। আমি শুধু ভাবছি আপনারা কোথায় আর আমরা কোথায়। তোমাকে এই নিয়ে ভাবতে হবে না, যেহেতু হঠাৎ করে বিয়ে দিচ্ছি। তোমার বাবা মাকে কেউ আসতে বলতে পারছি না। তোমার বাবা মাকে বলেছে কি বিষয়টা? না আঙ্কেল, আমি মাত্র আন্টির মুখ থেকে শুনতে পারলাম যে আমার আর পপি ম্যামের বিয়ে। রুমে এসে পাঞ্জাবি পায়জামা পরতে যাব, তখনই আপনার দরজায় কড়া নাড়েন। আচ্ছা বাবা, তাহলে তুমি পাঞ্জাবি পায়জামা পরে তোমার বাবা মাকে ফোন করে বিষয়টা জানিয়ে দিও। আচ্ছা আঙ্কেল। তারপর পপির বাবা স্বাধীনের রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন ফ্রেশ হতে লাগে। স্বাধীন ফ্রেশ হচ্ছিল, তখনই তার ফোনে কে যেন ফোন করে। ফোনটা হাতে নিয়ে দেখলো তার মা ফোন করেছে। ফোনটা রিসিভ করে স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তা বাবা কেমন আছে এখন? তোর বাবার অবস্থা খুব একটা ভালো না। কালকে গঞ্জে গিয়েছিলাম তোর বাবাকে নিয়ে। সেখানে যে ডাক্তারকে দেখিয়েছিলাম সে ডাক্তার বলল যে তোর বাবাকে নিয়ে ঢাকায় কোনো একটা ভালো হসপিটালে ভর্তি করে চিকিৎসা করাতে, না হলে তোর বাবা বাঁচবে না। স্বাধীন ও তার মায়ের মুখ থেকে এমন কথা শুনেই চমকে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা মা, তোমাকে টেনশন করতে হবে না। আমি বাবাকে শহরে নিয়ে এসে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বল, কি বলবি বল। না মানে মা, তোমাদের ছাড়াই আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার ছেলে অনেক বড় হয়েছে, সে নিজে নিজেই সিদ্ধান্ত নেবে। তা কি হয়েছে এত ঢং না করে বল আমাকে। না মানে মা, তোমাদেরকে যে কিভাবে বলি, আমি যে বাসায় কাজ করি একটা মেয়ে আছে, তার নাম পপি। স্যার সিদ্ধান্ত নিয়েছে আজকে আমার আর তার মেয়ের বিয়ে হবে। আর আমি এখন ঘোষ হচ্ছে বিয়ে করার জন্য। আমি মনে মনে ভাবছিলাম তোমাকে ফোন করে বিষয়টাও জানাবো। দেখো, তার আগে তুমি আমাকে ফোন করলে। শোন বাবা, জন্ম মৃত্যু বিয়ে তিনটাই আল্লাহর হাতে। তোর কথা অনুযায়ী বুঝছি আমি যে তোর বাসার মালিক অনেক ভালো মনের মানুষ, আর সে নিশ্চয়ই তোর খারাপ চাইবেন না। আর শোন, আমাদেরকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। সময় হলে বৌমাকে নিয়ে ঘুরে যাস গ্রাম দিয়ে। তারপর স্বাধীন ও তার মায়ের সাথে টুকটাক আরো কিছু কথা বলতে লাগে। কথা বলা শেষ করে স্বাধীন রুম থেকে বের হয়ে বসার রুমে গিয়ে বসে থাকে।
একটু পর পপি বসে যে সেখানে আসতেই পপির মা পপিকে স্বাধীনের পাশে বসিয়ে দেয়। তারপর কাজী সাহেব তাদের দুজনের বিয়ে পড়াতে লাগে। বিয়ে পড়ানো শেষ হলে খাবার টেবিলে গিয়ে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে এসে যে যার বাসার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে পপি তার রুমে গিয়ে ভাঙচুর করতে লাগে। পপিকে এমন রেগে যেতে দেখে পপির বাবা মা অনেকটাই অবাক হয়ে যায়। অন্যদিকে স্বাধীন আর সেখানে দাঁড়িয়ে না থেকে ছাদে চলে যায়। পপির বাবা মা পপির রুমে গিয়ে দেখতে পায় পপি ফ্লোরে বসে কান্না করছে। তারপর পপির বাবা মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগে, শোন মা, আমি তোর খারাপ চাই না, আর আমি স্বাধীনকে ভালোভাবেই চিনে ফেলেছি। এই কিছুদিনে ছেলেটা অনেক সহজ সরল ভদ্র, তোর অনেক ভালো খেয়াল রাখবে। তারপর পপির বাবা কাজের মেয়েকে ডেকে রুমটা পরিষ্কার করতে বলে। অন্যদিকে পপি ব্যালকনিতে বসে আনমনে চাঁদের দিকে তাকিয়ে। ঠিক স্বাধীন ছাদে বসে চাঁদ দেখছিল, কিন্তু দুজনের স্থান ভিন্ন। সেদিন স্বাধীন আনমনে চাঁদের দিকে তাকিয়েছিল, তখন পেছন থেকে স্বাধীনের কাঁধে কে যেন হাত রাখে। পেছন ফিরে দেখতে পায় পপির বাবা। এখানে কি করছো বাবা? যাও রুমে যাও। যাচ্ছি আঙ্কেল, এই পরিবেশটা অনেক ভালো লাগছে আমার, তাই একটু বসে আছি। তারপর স্বাধীন সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে পপির বাবার সাথে ছাদ থেকে এসে স্বাধীন সোজা পপির রুমে চলে যায়। গিয়ে দেখে পপি বেডে শুয়ে আছে। পপি স্বাধীনকে দেখে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। স্বাধীন কি করবে বুঝতে না পেরে সেখানে থমেরে দাঁড়িয়ে থাকে। স্বাধীনের কোনো রেসপন্স না দেখে পপি পেছন ঘুরে স্বাধীনকে দেখতে পায় ঠায় মেরে দাঁড়িয়ে আছে। তারপর পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, ল্যাম্পপোস্টের মতো ওই দিকে তাকিয়ে আছিস কেন? তো কি করব আমি? যা তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়, রাত তো অনেক হয়ে গেছে। বাবা এই রুমে পাঠিয়ে দিল। স্বাধীনের মুখ থেকে বাবার ডাক শুনে পপি অনেকটাই রেগে যায়। শোয়া থেকে উঠে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে পপি বলতে লাগে, তুই বাবা কাকে বলছিস? ছোট লোকের বাচ্চা। আর একটা কথা ভালো করে শুনে রাখ, আমি ওই বিয়ে মানি না। আমি ডিভোর্স চাই, তাও তুই দিবি আমাকে। না, আমি কখনোই পারবো না ডিভোর্স দিতে। আপনি নিজে আমাকে ডিভোর্স দিবেন, কারণ আঙ্কেল আন্টি আমাকে অনেক বিশ্বাস করে আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি বিশ্বাসের বড় ক্লাবই করতে চাই না। কথাটি বলতে স্বাধীনের গালে আবারও থাপ্পড় লাগিয়ে দেয় পপি। দরজা খুলে স্বাধীন রুম থেকে বের হতে যাবে, দেখতে পায় দরজার বাইরে থেকে কে যেন লাগিয়ে দিয়েছে। তারপর স্বাধীন পেছন ফিরে পপির দিকে তাকাতেই দেখে তার দিকে কেমন যেন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কে যেন বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে। শোন, তুই সোফায় গিয়ে শুবি, আমি খাটে শোবো। রাত্রে যদি কোনোভাবে আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর খবর আছে। স্বাধীন একটু মুচকি হেসে সে বিয়ের পাঞ্জাবি পায়জামা পরা অবস্থায় সোফায় গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে পপের জামা কাপড় কেমন যেন ভারী ভারী লাগে, তাই তার ওয়ার্ড্রোব থেকে তার জামা কাপড় বের করে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে খাটে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙতে তার চোখে এসে সূর্যের তাপ লাগে। শোয়া থেকে উঠে পপির দিকে একবার তাকাতেই দেখে পপির মুখেও সূর্যের আলো রাখছে। তারপর স্বাধীন জানালার কাছে গিয়ে পর্দা টেনে দেয় যাতে পপির মুখে সূর্যালো এসে না লাগে। তারপর দরজার কাছে গিয়ে দরজার টান দিতেই দরজা খুলে যায়। তারপর পপির রুম থেকে বেরিয়ে স্বাধীন তার নিজের রুমে চলে যায়। আর রুমে গিয়ে স্বাধীন ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগে। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে একটু পরিপাটি হয়। বসার রুমে এসে দেখে পপির বাবা বসে থেকে খবর দেখছে টিভিতে। তারপর স্বাধীনও সেখানে বসে থেকে খবর দেখতে লাগে পপির বাবার সাথে। একটু পর পপির মা চা বানিয়ে স্বাধীন আর পপির বাবাকে দেয়। অন্যদিকে পপি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে থেকে চুল আঁচড়াতে লাগে। একটু পর পপি বসার রুমের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে স্বাধীনকে পপির বাবা বলতে লাগে, জানি বাবা, আমার মেয়ে তোমাকে অনেকভাবে অপমান করেছে, তুমি এতে কিছু মনে করো না। আজ না হয় কাল ঠিকই বুঝতে পারবে পপি। তুমি আমার পাগলি মেয়েটাকে দেখো বাবা, কারণ মেয়েটা আমার বড্ড পাগলামি করে। আর একটা কথা শোনো, আমার মেয়ে অনেক ভালো, বাট তোমার সাথে কেন এরকম করে আমি নিজেও জানি না। এমনিতে তো গরিব দুঃখীদের অনেক ভালোবাসে, যেন মাঝে মাঝে শুক্রবারে এতিমখানে গিয়ে এতিম বাচ্চাদের সাথে খেলাধুলা করে খাইয়ে দেয়, আবার তাদেরকে খেলনাপাতি কিনে দেয়। কিন্তু জানি না তোমার সাথে পপি এমন কেন করে। তাদের কথা বলার মাঝে পপি সেখানে উপস্থিত হয়।
পপি এসে তার বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে ধরে টিভি দেখতে লাগে। রান্না শেষ হলে পপির মা খাবার টেবিলে সাজাতে লাগে। তখনই পপির মা তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে। তোমরা এসো, খাবার রেডি হয়ে রয়েছে। তারপর বসার রুম থেকে উঠে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন তার রুমে গিয়ে শুয়ে থেকে চিন্তা করতে লাগে। অন্যদিকে পপি খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে তার বান্ধবীদের ফোন করে তার বাসার সামনে আসতে বলে। অন্যদিকে স্বাধীন অনেকক্ষণ ধরে তার রুমে শুয়ে থেকে কিছু একটা চিন্তা করে বসার রুমে চলে যায়। বসার রুমে গিয়ে দেখে পপির বাবা সেখানে বসে থেকে টিভি দেখছে। তারপর স্বাধীন পপির বাবার পাশে বসে পপির বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। স্বাধীনের কথা শুনে টিভির দিক থেকে মুখ সরিয়ে স্বাধীনের দিকে তাকায় পপির বাবা। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে পপির বাবা বলতে লাগে। হ্যাঁ বাবা, বলো কি বলবে। আসলে আঙ্কেল, কি করে যে বলি। নির্দ্বিধা বলো বাবা। আগে তো তুমি ছিলে আমাদের বাসার কাজের ছেলে, এখন তুমি আমার মেয়ের জামাই। তো আমতা না করে বলো কি বলবে আমাকে। আসলে আঙ্কেল, এই মাসের বেতনটা আমাকে একটু আগে দেওয়া যায় না? এইভাবে বলছো কেন, কি হয়েছে? আসলে আঙ্কেল, আমার বাবার অবস্থা খুব একটা ভালো না। গঞ্জে নিয়ে গিয়েছিল, সেখানকার ডাক্তার বলেছে ঢাকায় গিয়ে ভালো ডাক্তারের পরামর্শ নিতে। তাই যদি টাকাটা দিতেন, বাবাকে ঢাকায় নিয়ে এসে ভালো ডাক্তার দেখাতাম। স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে পপির বাবা সেইখান থেকে উঠে তার রুমে চলে যায়। রুমে গিয়ে পপির বাবা তার লকার থেকে টাকা নিয়ে আবার নিচে বসার রুমে চলে যায়। তারপর স্বাধীনের দিকে টাকাগুলো বাড়িয়ে দিয়ে পপির বাবা বলতে লাগে। এই কথা বলবে তাই আমতা করছো? শোনো, এখন থেকে যা বলবে নির্দ্বিধা বলবে, আমতা করবে না। তারপর স্বাধীন পপির বাবার হাত থেকে টাকাগুলো নিয়ে বসা থেকে উঠতে যাবে, তখনই পপির বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। শোনো, তোমার মা বাবাকে আসতে বলতে হবে না, তুমি গাড়িটা নিয়ে তাদেরকে নিয়ে আসো, সঙ্গে করে পপিকেও নিয়ে যাও। মেয়েটার গ্রাম অনেক পছন্দ। আচ্ছা আঙ্কেল। তাহলে তোমরা কালকে রওনা দিও গ্রামের উদ্দেশ্যে। তাদের দুজনের কথা বলার মাঝখানে পপি কোথায় যেন যেতে লাগে। মেয়েকে এইভাবে যেতে দেখিয়ে পপির বাবা পপিকে পেছন থেকে ডাক দিয়ে বলতে লাগে। কই যাচ্ছিস মা, তুই এমন পোশাক পরে? পপি একটু ভীত হয়ে যায় তার বাবার এরকম কণ্ঠ শুনে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পেছন ঘুরে তার বাবাকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে। না মানে বাবা, আজকে আমার এক বান্ধবীর বার্থডে, আমাকে ইনভাইট করেছে আর সেখানেই যাচ্ছি। তাহলে সাথে করে স্বাধীনকেও নিয়ে যাও। না না বাবা, শুধু আমাকে ইনভাইট করেছে, বাইরের কাউকে নিয়ে যেতে মানা করেছে। স্বাধীন তার বাইরের কেউ নয়, আমাদের এই ঘরের জামাই এখন থেকে। সঙ্গে করে নিয়ে যা, ওদের সাথেও পরিচয় করিয়ে দিলে স্বাধীনকে। না না বাবা, ওদের সাথে পরে পরিচয় করিয়ে দেব। পপি তার বাবাকে আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে চলে যায়। পপির বাবা ঠিকই বুঝতে পারে মেয়ে কোথায় যাচ্ছে। পপির দিকে তাকিয়ে থেকে পপির মা মনে মনে ভাবতে লাগে। বন্ধুদের সাথে আর কতদিন আড্ডা দেবে, দিয়ে নাও। তারপর একদম মুচকে হেসে স্বাধীনের সামনে আবার কথা বলতে লাগে পপির বাবা। একটু পর স্বাধীনও তার কাছ থেকে উঠে তার রুমে চলে যায়। রুমে গিয়ে তার মায়ের কাছে ফোন করে স্বাধীন বলতে লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? তারপর স্বাধীন তার মায়ের সাথে টুকিটাকি কিছু কথা বলে। কালকে যে তারা গ্রামে আসছে কথাটা বলে। স্বাধীনের মা শুনে অনেকটাই খুশি হয়, কারণ অনেকদিন হয়ে গেল স্বাধীনকে দেখে না তারা। তারপর স্বাধীন আবার মায়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে যায়। ফোন রেখে দিয়ে পেটে শুয়ে রেস্ট নিতে লাগে। একটু পর স্বাধীন বিকেলের দিকে ঘুম থেকে ওঠে, অনেকটাই অবাক হয়ে যায়। তারপরও নিজেকে সামলে নিয়ে স্বাধীন মনে মনে বলতে লাগে। পপির মায়ের এমন কথা শুনেই স্বাধীন একটু অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পপির মাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে। হায় রে, এটা কি করলাম আমি? বাসায় এত এত কাজ, সেই কাজগুলো না করে কিনা আমি ঘুমিয়ে পড়েছিলাম। ধ্যাত, আঙ্কেল আন্টি কি ভাববে? তাদের মেয়েকে বিয়ে করে আমি এরকম ভাব করছি। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে কিচেন রুমে গিয়ে কাজ করতে লাগে। একটু পর পপির মা নিচে এসে স্বাধীন কিচেন রুমে গিয়ে কাজ করতে দেখে। কিচেন রুমের সামনে গিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে
পপির মা বলতে লাগে, আমি তোমাকে কালকে বলেছি না তুমি আর কাজ করবে না, বাসায় কাজের মেয়ে আছে, ওরাই কাজ করবে। তাদের কথা বলার মাঝে সেখানে উপস্থিত হয় পপির বাবা। তারপর পপির বাবা পপির মাকে আর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আন্টি, আপনারা তো আমাকে কাজের ছেলে হিসেবে রেখেছেন, আর এর জন্য প্রতি মাসে আমাকে টাকাও দেন। ভুলবশত আপনারা আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন। তার মানে এই না যে আমি আর আপনার বাসায় কাজকাম করব না। হ্যাঁ, তুমি আর কাজ কাম করবে না। আমি তোমার আঙ্কেলকে বলবো যাতে তোমাকে আমাদের অফিসে কোনো একটা কাজ দেয়। না আন্টি, আঙ্কেলকে তা বলতে হবে না। আমি কাজের ছেলে হিসেবেই ভালো আছি। আমাদের একটাই মাত্র মেয়ে, আর তুমি সেই মেয়ের একমাত্র জামাই। তোমার আঙ্কেল অনেক বৃদ্ধ হয়ে গেছে, আর কতদিন অফিস দেখাশোনা করবে? এখন তো অফিস দেখাশোনা করার জন্য একটা লোক দরকার, আর তুমি হচ্ছে আমাদের মেয়ের জামাই। তোমাকে না হয় আমরা সে দায়িত্বটা দিব। তা বাবা, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? তারপর স্বাধীন কিচেন রুম থেকে বের হতে পপির মা কিচেন রুমে গিয়ে 4 কাপ চা বানিয়ে বসার রুমে এসে স্বাধীনকে পপির বাবাকে আরেকটা টেনে নিয়ে খেতে লাগে। তারপর আবারও স্বাধীনকে উদ্দেশ্য করে পপির মা বলতে লাগে, কিচেন রুমের সামনে কিসের আড্ডা হচ্ছে? পপির মা, 1 কাপ চা বানিয়ে দাও আমাকে। আর সেদিন তুমি কি কাজ করছিলে? তোমাকে আর কাজ করতে হবে না, তুমি এসো আমার সাথে, বসে আড্ডা দেই। পাশ থেকে পপির বাবা পপির মাকে উদ্দেশ্য করে বলতে লাগে। পপির মা একটু চমকে ওঠে, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পপির বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমাকে যে বলেছি যে স্বাধীন অশিক্ষিত। কেন? কাজে যোগ দেওয়ার আগে আমি স্বাধীনকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছো? কিন্তু ওই বলল যে লেখাপড়া করেনি। আরে পাগল, লেখাপড়া না জানলে তাদের কথা বলা চলাফেরা স্টাইল অন্যরকম থাকে। তোমাকে দেখে একবারও মনে হয়নি যে লেখাপড়া করেছো। কিছুদিন আগে ওকে আমি বই নিয়ে পড়তে দেখেছি, আমি কিছুই বলিনি তখন। পাশ থেকে স্বাধীন পপির মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আন্টি, আপনি নিশ্চয়ই বউ দেখেছেন। আমি লেখাপড়া করিনি, এমনকি জীবনে কখনো স্কুলের বারান্দাতেও যাইনি। তারপর পপির মা সেখান থেকে উঠে স্বাধীনের রুমে গিয়ে স্বাধীনের ব্যাগ থেকে তার স্কুল সার্টিফিকেট গুলো বের করে। বসার রুমে এসে পপির বাবার সামনে এগিয়ে দিয়ে পপির মা বলতে লাগে, দেখো, এই দেখো সার্টিফিকেট গুলো। পপির বাবা স্বাধীনের সার্টিফিকেট গুলো দেখে অবাক। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পপির বাবা স্বাধীনের দিকে একটু রাগী দৃষ্টি নিক্ষেপ করে স্বাধীনকে উদ্দেশ্য করে পপির বাবা বলতে লাগে, কিরে বাবা, তুই যে বললি তুই লেখাপড়া করিসনি, কিন্তু এগুলো কি? তাও আবার মাস্টার্স পাস করেছিস, তাও আবার A+ পেয়ে। স্বাধীন পপির বাবার কথা শুনে একটু ভরকে ওঠে। কি বলবে কি বলবে না বুঝতে না পেরে আমতা আমতা করে পপির বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসলে আঙ্কেল, এই শহরে আমি প্রায় 1 মাস যাবৎ ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও আমাকে নেয়নি। যেখানে ইন্টারভিউ দিতে যাই সেখানে শুধু টাকা চাই, আর চাচা খালু না থাকলে কিনা চাকরি হবে না, এগুলাই বলে তারা। তাই পরে চিন্তা করে দেখি যে কোনো একটা বাসায় কাজের ছেলে হয়ে যাই। আপনি যদি জানতে পারতেন যে আমি একজন মাস্টার্স পাশ করা ছাত্র, তাহলে কখনোই আমাকে আপনি কাজের ছেলে হিসেবে নিতেন না। তার জন্যই আমি আপনাকে বলিনি। আই এম সরি আঙ্কেল। স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে পপির বাবা একটু মুচকে হেসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে বাবা, তুই যদি আমাকে বলতি যে আমার চাকরি লাগবে, তাহলে আমি তখনই তোকে ভালো একটা চাকরি দিয়ে দিতাম। তোকে তো আমার বাসার চাকরির জন্য রাখতাম না। বাদ দে, যা হবার তা হয়ে গেছে। এখন আমি তোকে একটা ফ্ল্যাট দেবো, তুই সেখানে থাকবি পপিকে নিয়ে, আর তোকে আমার অফিসে একটা কাজ দেবো। আর শোন একটা কথা, পপিকে বুঝিয়ে দিবি যে টাকা পয়সার মূল্য কত। আমার মেয়ের গায়ে হাত দেওয়া বাদে তুমি আমার মেয়েকে বোঝাবা যে টাকা পয়সার মূল্য এই পৃথিবীতে কত। আচ্ছা আঙ্কেল, আমি চেষ্টা করব। তাদের কথা বলার মাঝেই পেছন থেকে কাজের মেয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, ম্যাডাম আর স্যার, আপনি গোলাইকা খাবার রেডি করছি, আসেন খেয়ে নিন। তারপর স্বাধীন ঘড়ির দিকে তাকিয়ে দেখে ট্রেন 9টা বেজে গেছে। পপির মা বাবার সাথে আড্ডা দিতে দিতে কখন এত রাত হয়ে গেছে টেরই পায়নি সে। তারপর সেখান থেকে উঠে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। তারপর পপির বাবাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, আঙ্কেল, পপি তো এখনো এলো না। তুমি ওকে নিয়ে চিন্তা করো না, ঠিক সময় বাসায় চলে আসবে, আর তুমি খেয়ে নাও। তারপর তারা খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়, কিন্তু স্বাধীন তার রুমে যায় না। বসার রুমে বসে থেকে পপির জন্য অপেক্ষা করতে লাগে।
12টা বেঁচে যায়, তখনও পপির আসার কোনো নামগন্ধই নেই। অন্যদিকে রাত্রে পপির বাবার পানি পিপাসা লাগে, তখন নিচে পানি খেতে আসলেন। তখনই দেখতে পায় স্বাধীন পপির জন্য অপেক্ষা করছে। পপির বাবা একটু মুচকি হাসে, আবার তার রুমে চলে যায়। রুমে গিয়ে পপির মাকে সব কথা খুলে বলে পপির বাবা। পপির মা পপির বাবার মুখ থেকে এমন কথা শুনে একটু মুচকি হেসে পপির বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে। তোমার মেয়েকে যদি ঠিক করতে পারে একমাত্র স্বাধীন। অন্যদিকে ঘড়ির কাঁটায় সকাল 11টা বেজে যায়, তখনও পপির আসার কোনো নাম গন্ধই নেই। একটু পর বাসার বাইরে একটা গাড়ি থামার শব্দ পায়। তারপর বাসার সামনে গিয়ে দেখে পপিকে একটা মেয়ে কাঁধে করে নিয়ে আসছে। স্বাধীন তাই দেখে এগিয়ে গিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগে। কি হয়েছে পপি ম্যামের? এইভাবে করে আনছেন কেন? আর বলো না, এত করে মানা করলাম যে একটু ড্রিঙ্কস কম কর, কিন্তু আমাদের কথা কই শুনে। আজকে পুরো 3টা বোতল শেষ করছে, অনেক দিন করে ফেলেছে, তাই ও অচেতন অবস্থায় আছে। তুমি একটু নিয়ে যাও তো, রুমে নিয়ে গিয়ে একটু লেবু শরবত বানিয়ে খাওয়াবে, দেখবে ঠিক হয়ে যাবে। তারপর স্বাধীন পপিকে কোলে করে তার রুমে নিয়ে বেডে শুইয়ে দেয়। তারপর রুম থেকে বের হয়ে কিচেন রুমে এসে লেবুর শরবত বানিয়ে রুমে গিয়ে পপিকে খাইয়ে দেয়। তখনই পপি স্বাধীনের কাপড় বমি করে দেয়। তারপর স্বাধীন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে পপি ঘুমিয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে পপির জামা কাপড় খুলে চেঞ্জ করে দেয় স্বাধীন। তারপর পপির পাশে স্বাধীনতার ঘুমিয়ে পড়ে। সকালবেলা পপির ঘুম ভাঙতেই স্বাধীনকে তার পাশে শুয়ে থাকতে দেখে অনেকটা রেগে যায়। তারপর নিজের শরীরের দিকে তাকায়, দেখতে পায় কালকে যে জামা কাপড় পরা ছিল সেগুলো তার গায়ে নেই, অন্য জামা কাপড়। অনেকটাই রেগে যায় পপি। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে স্বাধীনকে একটা লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয় পপি। ফ্লোরে পড়তেই স্বাধীনের ঘুম ভেঙে যায়। তারপর পপি খাট থেকে উঠে স্বাধীনের কাছে গিয়ে কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগে। কুত্তার বাচ্চা, আজকে তুই আমার সাথে এমন করলি? আমি না হয় অচেতন অবস্থায় ছিলাম, কিন্তু তুই তো ঠিক অবস্থায় ছিলি। আজকে আমার দুর্বলতার সুযোগ নিলি। ম্যাম, আপনি যা চিন্তা করছেন তা কিছুই হয়নি। আপনি বমি করেছিলেন আর আপনার জামা কাপড়ের সেগুলো লেগেছিল, তাই আমি আপনার জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। কুত্তার বাচ্চা, তুই মিথ্যা কথা কেন বলছিস? কথাটা বলে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ফ্লোর থেকে উঠে পপির গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। হঠাৎ পপি থাপ্পড় খেয়ে খাটে বসে কান্না করতে লাগে। তারপর পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে। সরি, আসলে আমার মাথা ঠিক ছিল না। স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে পপি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে দেখতে পায় কালকে যে পোশাক পরে পার্টিতে গিয়েছিল সেই পোশাক রাখা, আর সেইগুলোতে বমি লেগে আছে। তাতে পপির বোঝার বাকি রইল না যে স্বাধীন যা বলছে কথাগুলো সত্যি। অন্যদিকে স্বাধীন উঠে তার রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে পপি গোসল শেষ করে রুমে এসে চুল আছড়ে নিচে এসে বাবার সাথে কথা বলতে লাগে। কথা বলার এক পর্যায়ে পপির বাবা পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে। মা, তোর না গ্রাম অনেক পছন্দ, যা কিছুদিন গ্রাম থেকে ঘুরে আয়। ওকে বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখনই আমার বান্ধবীদেরকে ফোন করে জানাচ্ছি। পপির লাগাম ছাড়া কথা শুনে পপির বাবা একটু মুচকে হেসে পপিকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগে। আমি তোকে বান্ধবীদের সাথে ট্রিপে যাওয়ার জন্য বলিনি। স্বাধীন গ্রামে যাবে আর তুইও ওর সাথে যাবি। না বাবা, অসম্ভব, আমি যাব না। প্রয়োজন হলে আমি গ্রামে যাব না কোনোদিন, তাও ওর সাথে যাব না। তুই যদি স্বাধীনের সাথে না যাস তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দেবো আমি। তুমি একটা সামান্য ছেলের বাড়িতে যেতে বলছো আমাকে? আর আমি যদি না যাই তাহলে আমাকে তুমি বাড়ি থেকে বের করে দেবে? স্বাধীন আর সামান্য ছিল না, ও এখন এই বাড়ির জামাই। আর তুই হয়তো ভুলে গেছিস তুই ওর স্ত্রী। তুমি আমাকে যা বলবে আমি তাতেই রাজি, কিন্তু ছেলেটার সাথে আমি ওর গ্রামের বাড়িতে যেতে পারবো না। কেন যেতে পারবি না তুই? তোমাকে তো বললামই আমি। তুই স্বাধীনের সাথে যাবি ওর গ্রামে, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা। পপি তার বাবার মুখের ওপর আর কোনো কথা বলতে পারেনি। তারপর পপি তার বাবার সাথে বসে থেকে টিভি দেখতে লাগে। ফ্রেশ হয়ে একটু পরিপাটি হয়ে নিচে এসে পপির বাবার পাশে বসল। তিনি দেখতে লাগে। অমনি পপির বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে।
বাবা তাহলে তোমরা এখন বের হবে। টিভির দিক থেকে দৃষ্টি সরিয়ে পপির বাবার দিকে তাকিয়ে থেকে স্বাধীন বলতে লাগে, আঙ্কেল খাওয়া দাওয়া শেষ করে 11টার দিক দিয়ে বের হব। দেরি করে রওনা দিলে বাসায় গিয়ে পৌঁছাতে অনেক রাত্রি হয়ে যাবে। একটু পর পর পপি মা তাদের ডাকে খাবার খাওয়ার জন্য। তারপর খাবার টেবিলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে পপি তার রুমে চলে যায়। স্বাধীন সেখানে একটু ওয়েট করে তারপর পপি রুমের সামনে গিয়ে দরজায় কড়া ডাকে। ম্যাম আসতে পারি? উদ্বিগ্ন দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থেকে স্বাধীন কথাগুলো বলছে। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে, হ্যাঁ আয়, কি বলবি বল। না মানে আমি আপনাকে কিছু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বল, কি বলবি বল। এখানে আপনি আমার সাথে যে রকমই ব্যবহার করেন না কেন আমি মেনে নেই মাথা পেতে, কিন্তু প্লিজ আমার মা বাবার সামনে আমাকে ছোট করে কোনো কথা বলবেন না। মা বাবার মনে অনেক কষ্ট হবে, আর মা বাবা এও জানে যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। তো প্লিজ আমার মা বাবার সামনে আমাকে ছোট করবেন না। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু তুই তোর লিমিটের ভেতরে থাকবি, ওকে? হ্যাঁ আচ্ছা, ব্যাগপত্র গুছিয়ে নিন, আমরা বের হবো এখনই। তুই রুম থেকে বের হ, আমি রেডি হয়ে আসছি। তারপর স্বাধীন পপির রুম থেকে বের হয়ে তার রুমে গিয়ে ব্যাগপত্র গোছাতে লাগে। ব্যাগ নিয়ে নিচে এসে পপির জন্য ওয়েট করতে লাগে। একটু পর দেখতে পায় পপি অনেক সুন্দর করে সেজেছে, সিঁড়ি দিয়ে নিচে নামছে। স্বাধীন তো হা করে পপির দিকে তাকিয়ে আছে। পপি স্বাধীনের সামনে এসে তুড়ি বাজিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, কি দেখছিস তুই ওইভাবে তাকিয়ে আছিস কেন? ধ্যান ভাঙে পপির কথা শুনে। পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, কি দেখছিস তুই ওইভাবে তাকিয়ে আছিস কেন? আমাদের চলতি বের হতে হবে, না হলে আবার পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে। তারপর স্বাধীন পপির মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি করে রওনা হয় তার বাসার উদ্দেশ্যে। স্বাধীন গিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে পড়ে, আর পপি ড্রাইভারের পেছন সিটে এসে বসে পড়ে। পুরো রাস্তায় স্বাধীন পপি একদমই নিজের চোখ কান ও মুখে কোনো কথা নেই। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। তারপর স্বাধীনদের বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক করতেই স্বাধীন বের হয়ে তার মাকে ডাকতে থাকে। মা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ বাইরে থেকে ছেলেটা চিৎকার শুনে বাইরে বের হয়ে এসে দেখে স্বাধীন দাঁড়িয়ে আছে। স্বাধীনের মা আসতেই স্বাধীন গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। স্বাধীনের মা ছেলের সাথে অনেক কৌশল বিনিময় করে ছেলের পেছনে তাকিয়ে দেখে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে স্বাধীনের মা বলতে থাকে, বাবা এটা কি আমার ছেলের বউ? স্বাধীন মাথা দিয়ে হা বোঝায়। তারপর স্বাধীনের মা পপির কাছে গিয়ে পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা কেমন আছো তুমি? আর আসতে তো কোনো সমস্যা হয়নি? আন্টি আমি ভালো আছি, আর আসতে কোনো সমস্যা হয়নি। তারপর পপি আর স্বাধীনের মা কিছু কথা বলতে লাগে। স্বাধীন পপির এমন ব্যবহার কখনোই আশা করেনি। তারপরেও মনে মনে অনেক খুশি হয়ে বরং তার সাথে যেমনই ব্যবহার করুক না কেন বাবা মার সামনে যেন ভালো ব্যবহার করে। তখনই পেছন থেকে স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা এখানে কি দাঁড়িয়ে থাকবে, বাসার ভিতরে যাবে না? হ্যাঁ বাবা চল ভেতরে চল। তারপর পপিকে নিয়ে স্বাধীনের মা ভেতরে চলে যায়। স্বাধীন গাড়ির ডিক্কি থেকে লাগেজ বের করে বাড়ির ভেতরে ঢুকে। অন্যদিকে স্বাধীনের মা পপিকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে স্বাধীনের রুমটা দেখিয়ে দেয়। তারপর পপি স্বাধীনের রুমে গিয়ে বসে থেকে লাগেজ নিয়ে আসতে স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলতে থাকে, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, 2-1 দিন থেকেই চলে যাব। আর এখন তুই রুম থেকে বের হ, আমি পোশাক পরিবর্তন করব। তারপর স্বাধীন পপির বলা কথা অনুযায়ী রুম থেকে বেরিয়ে যায়। একটু পর স্বাধীনের মা এসে দরজায় কড়া নাড়ায়। পপি দরজা খুলে স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিছু কি বলবেন আন্টি? তোমাকে আমি নিষেধ করেছি আন্টি বলবে না, মা বলে ডাকবে এখন থেকে। যাক এসব কথা বাদ দিই, নিশ্চয়ই সকালে খেয়ে বের হয়েছো, আসো খেয়ে নাও। তারপর স্বাধীনের মা খাবার টেবিলে গিয়ে খাবারগুলো গোছাতে লাগে। একটু পর পপি এসে খাবার টেবিলে বসে পড়ে। তার পেছন পেছন স্বাধীন এসে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগে। খাওয়া শেষ করে স্বাধীন রুমে গিয়ে বসে থাকে। একটু পর পপি এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে,
রুমে তো সোফাও নেই, আমি কোথায় শোবো? আমি আপনার মতো নির্দয় না। আপনি খাটে ঘুমান, আমি নিচে শুয়ে থাকতে পারবো। পপি আর কোনো চিন্তা না করে ভাবি শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে লাগে, এই শীতের দিনের ছেলেটা নিচে শোবে, এমনিতেই তো অনেক শীত লাগছে আমার, তার উপর সেটাও নিচে ঘুমানো। আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? ও কষ্ট পেলেই বাকি আর না পেলেই বাকি। পপি আর কোনো কথা চিন্তা না করে ঘুমোতে যাবে, অমনি সাথে নিচে থেকে পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাইরে যাবেন? এত রাতে বাইরে যাব কেন? গ্রামের কুয়াশা মাখার রাস্তা দিয়ে রাতে হাঁটতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, আমার বান্ধবীর কাছ থেকে শুনেছি শীতকালে গ্রামে নাকি অনেক সুন্দর হয়, মাঠ ভরা সরিষা ফুল, খেজুরের রস। হ্যাঁ, তাহলে চলেন, দেখবেন অনেক ভালো লাগবে। এত রাত করে যাব? কিছু হবে না আবার? না, কিছুই হবে না, আমি আছি, আমার সাথে চলুন। তারপর তারা দুইজন বেরিয়ে পড়ে গ্রাম দেখার উদ্দেশ্যে। বাসা থেকে বের হতে যাবে তারা, অমনি স্বাধীনের মা পেছন থেকে তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, কই যাচ্ছিস তোরা? স্বাধীন পেছন ঘুরে ওর মাকে দেখতে পেয়ে একটু চমকে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমার বৌমা রাত্রিতে গ্রাম করে দেখতে চাইলো, তাই নিয়ে বের হয়েছি। বেশি দূর যাবি না, কাজ দিয়ে ঘুরবি। আচ্ছা মা, কাল থেকে ঘুরবো। তারপর স্বাধীনরা সেখান থেকে আসতে যাবে, আবারও স্বাধীনের মা পেছন থেকে তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, আর বেশি রাত করে থাকবে না, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। তারপর তারা দুজন বের হয় বাড়ি থেকে। জোছনা মাখা রাতে মেঠো পথ দিয়ে হাঁটছে তারা দুজন। মাঝে মাঝে দমকা ঠান্ডা বাতাস এসে লাগছে গায়ে, এতে শরীরটা একটু কেঁপে উঠছে। তারপরে অনেক ভালো লাগছে পরিবেশটা। কুয়াশা মাখা রাস্তা দিয়ে হাঁটতে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। স্বাধীন আনমনে হাঁটছিল, হঠাৎ পাশে তাকিয়ে দেখে পপি কেমন যেন কাঁপছে শীতে। পপির গায়ে ছোট্ট একটা পাতলা সোয়েটার। কি করবে স্বাধীন বুঝতে না পেরে নিজের গায়ের জড়ানো চাদরটা খুলে পপির গায়ে জড়িয়ে দেয়। হঠাৎ নিজের গায়ে চাদর জড়িয়ে নিতে স্বাধীনকে দেখে স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে, তুই আমার গায়ে চাদর দিলে তুই না এখন সেটা খাবি, তখন কি হবে? এর থেকে তুই নে, আমার গায়ে তো সোয়েটার আছেই, তোর এত শুধু একটা পাতলা গেঞ্জি। স্বাধীন একটু মুচকে হেসে পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপনাকে এই নিয়ে ভাবতে হবে না, গ্রামের ছেলে আমরা গেঞ্জি গায়ে দিয়েও শীত পার করার অভিজ্ঞতা আছে। আর কোনো কথা না বলে তারা দুইজন হাঁটতে লাগে মেঠো পথ ধরে। কিছু দূর যাওয়ার পর পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, খেজুরের রস খাবেন চুরি করে? হঠাৎ এরকম কথা শুনে পপি একটু চমকে ওঠে। তারপর ঝাঁঝালো কণ্ঠ নিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি বললি তুই? চুরি করে খাবো কেন? টাকা দিয়ে খাবো। চুরি করে খাওয়া আর টাকা দিয়ে কিনে খাওয়ার মাঝে অনেক তফাৎ আছে। কেমন তফাৎ? চুরি করে খেলে স্বাদ বেশি লাগে, প্লাস অনেক এনজয় পাওয়া যায়। স্বাধীন রাস্তার পাশে থাকা খেজুর গাছে উঠে রস পেরে নিয়ে আসে। তারপর দুইজন সেই অবস্থায় খেতে লাগে। পপি প্রথমে খেতে চায়নি, স্বাধীন জোর করে খাওয়ালে পপি আরো খেতে চায়। পরে স্বাধীন খেজুর গাছে উঠে রস লাগানোর ক্ষমতা নেই, আরো একটি খেজুর গাছে উঠে রস কেড়ে নেওয়ার এসে খেতে লাগে তারা দুইজন। এরকম ভাবে পুরো গ্রামটা ঘুরতে লাগে তারা দুইজন মিলে। স্বাধীন ঘুরের দিকে তাকিয়ে দেখে রাত 12টা বেজে গেছে। তখন পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগলো, চলেন, আপনি বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে। কেন? রাত মাত্র 12টা বাজে, এখনই বাসায় যাবে? ঘুরতে অনেক ভালো লাগছে তো। এটা আপনি শহর পাননি যে রাত 2টা 3টা পর্যন্ত ঘুরবেন? এটা গ্রাম, এখানে অনেক মানুষ রাত 9টা বাজলেই ঘুমিয়ে পড়ে। পপি আর কোনো কথা বলবে না। তারপর তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির সামনে এসে দেখে স্বাধীনের মা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। স্বাধীন আর পপিকে আসতে দেখে তাদের দুজনের দিকে এগিয়ে স্বাধীনের মা বলতে লাগে, তোদের কিছু হয়েছিল নাকি এত রাত হলো যে আসতে? না মানে মা, কিছুই হয়নি। তোমার বৌমা আরও ঘুরতে চাইছিল, কিন্তু আমি ওকে নিয়ে আসছি। বললাম কালকে সকালে
আবার ঘুরতে বের হব। ভালো করেছিস, কালকে সকাল সকাল ডেকে দেব ঘুরতে যাস তোরা দুইজন আবার। তারপর তারা দুজন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পপি খাটে ঘুমায় আর স্বাধীন নিচে। পরের দিন সকালবেলা স্বাধীনের মা এসে তাদের দরজায় কড়া নাড়ে। দরজায় কড়া নাড়ার শব্দে স্বাধীনের ঘুম ভেঙে যায়। স্বাধীন শোয়া থেকে উঠে তড়িঘড়ি করে নিচে থাকা কাঁথা বালিশ খাটে রেখে দরজা খোলে। দরজা খুলতেই স্বাধীনের মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, যা বাবা, এখন বৌমাকে নিয়ে ঘুরতে বের হও, সকাল সকাল অনেক ভালো লাগবে গ্রামটা তার। স্বাধীনের মার বলা কথা অনুযায়ী স্বাধীন এসে পপিকে ডাকতে লাগে। কি হয়েছে, এত সকালে ডাকছিস কেন? চলেন এখন বের হই, দেখবেন গ্রামটা আপনার অনেক ভালো লাগবে। তারপর পপি শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে স্বাধীনের সাথে বের হয় আবারও গ্রাম দেখার জন্য। রাস্তা দিয়ে হাঁটছে আর দুই দিকে মাঠের পর মাঠ, শস্য ক্ষেত। এই পরিবেশটা পপির অনেক ভালো লাগছে। তারপর পকেট থেকে ফোন বের করে একটা সরিষা ক্ষেতের মাঝে গিয়ে ছবি উঠাতে লাগে পপি। একটু পর স্বাধীনের দিকে ফোন এগিয়ে দিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে, এনে ফোন, আমার কয়টা পিক তুলে দে। তারপর স্বাধীন পপির কথা বলা অনুযায়ী ফোন হাতে নিয়ে ছবি তুলতে লাগে। ছবি তোলা শেষ করে রাস্তা দিয়ে হাঁটতে লাগে। একটু দূরে গিয়ে দেখতে পায় খেজুর গাছের রস বিক্রি করছে এক আঙ্কেল। তারপর স্বাধীন আঙ্কেলের কাছে গিয়ে 2 গ্লাস রস দিতে বলে। তারপর স্বাধীনরা 2 গ্লাস রস খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। একটু দূরে গিয়ে স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি মেম সাহেব, আজকে সকালে রসটা কেমন লাগলো? মজা লাগলো, বাট কালকে রাত্রির মতো না। তোর কথা সত্যি, কালকে যে বলেছিলি চুরি করে খাওয়ার রসের মজাই অন্যরকম, কালকে রাতের মতো মজা আজকে রসে পেলাম না। কথাটি বলে হাসতে লাগে পপি। স্বাধীন এক দৃষ্টিতে পপির দিকে তাকিয়ে থেকে পপির হাসিজ্জ্বল চেহারা দেখছে। স্বাধীন কিভাবে তাকিয়ে থাকতে দেখে স্বাধীনের মুখের সামনে একটা তুড়ি বাজিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, কি দেখছিস এমন হা করে? না মানে কিছু না। তারপর দুজনে একটু পর বাসায় এসে পৌঁছয় তারা। বাসায় আসতেই পপিকে উদ্দেশ্য করে স্বাধীনের মা বলতে লাগে, কেমন ঘুরলে মা আমাদের গ্রামটা, কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। কথাটি বলে মুখ চেপে সেখান থেকে চলে যায় পপে। স্বাধীনের মা কিছুই বুঝতে পারলো না হঠাৎ এমন ভাবে চলে গেল কেন, কিন্তু পাশ থেকে স্বাধীন ঠিকই বুঝতে পারলো পপি এমন ভাবে দৌড়ে গেল কেন। কি রে বাবা, পপি মা ওইভাবে দৌড়ে গেল কেন? জানি মা, তুমি রান্না করো, আমি দেখে আসছি। তারপর সেখান থেকে চলে আসে। দেখতে মনে মনে ভাবতে লাগে, মেয়েটি বোধহয় নিজের অজান্তেই আমার মাকে বলে ফেলেছে, তাই লজ্জায় আমার সামনে দাঁড়িয়ে না থাকতে পেরে দৌড় দিয়েছে। কথাটি বলে স্বাধীন মুচকি হেসে রুমে এসে দেখে পপি ফোনে কার সঙ্গে যেন কথা বলছে। সেই দিকে স্বাধীন কোনো ভ্রুক্ষেপ না দিয়ে ব্যাগ থেকে কাপড় বের করে গোসল করার উদ্দেশ্যে বের হয়। অন্যদিকে পপির ফোনে তার বান্ধবী ফোন করেছে। কিরে মামা, গ্রামে গেছোস, আমাদেরকে একবারও বললি না, আমরা কি তোর সাথে যেতাম না? আর বলিস না, একটা সমস্যায় পড়ে আসতে হয়েছে। দেখি কাল পরশু চলে যাব আবার। শোন, এরপর যখন যাবি আমাদেরকে বলবি। আচ্ছা বাবা, পরে যখন আসবো তোদেরকে নিয়ে আসবো। কথাটি বলেই ফোন রেখে দিয়ে খাটে আজ শোয়া হয়ে ফোন চালাতে লাগে পপি। স্বাধীন গোসল শেষ করে রুমে এসে পপিকে এইভাবে মোবাইল চাপতে দেখে পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, এখন শুয়ে থাকবেন নাকি আপনি যান গিয়ে গোসল করে আসেন? কি এত সকালে? কখনোই না, এমনিতেই যে শীতের, এত সকালে গোসল করতে পারবো না। আর তোর বাসায় গিজারও নাই যে গরম পানি করে গোসল করব। গিজার নাই তো কি হয়েছে, আগুন তো আছে, আমি গরম পানি করে দিয়েছি। স্বাধীনের কথা অনুযায়ী স্বাধীন ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে ওয়াশরুমে গিয়ে ওয়েট করতে লাগে। একটু পর স্বাধীন গরম পানি করে দেয়। তারপর পপি গোসল করে। গোসল শেষ হলে রুমে গিয়ে দেখে স্বাধীন শুয়ে আছে। তারপর পপি আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াতে লাগে। আয়নার দিকে তাকিয়ে দেখে স্বাধীন তার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে। ভীষণ ঘোরে স্বাধীনের দিকে তাকাতেই স্বাধীন আবারও ঘুমানোর ভান করে। স্বাধীনকে এমন ভঙ্গিমা করতে দেখে পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, এমন ভান করতে হবে না, চলেন খেয়ে আসি।
তারপর স্বাধীন শোয়া থেকে উঠে একটা মুচকি হেসে পপির সাথে খাবার টেবিলে চলে যায়। খাবার টেবিলে গিয়ে দেখতে পায় নানান পদের পিঠা রান্না করেছে স্বাধীনের মা। পপির পিঠা এমনিতেই অনেক পছন্দ। তারপর এত খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন রুমে গিয়ে শুয়ে থাকে। একটু পর স্বাধীনের নাম ধরে কে যেন বাড়ির বাইরে থেকে ডাকতে লাগলো। স্বাধীন বাড়ির বাইরে এসে দেখে তার বন্ধু সোহেল। দৌড়ে গিয়ে সৌরভকে জড়িয়ে ধরে স্বাধীন সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে বন্ধু, কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছি। তুই আর শেষ বলে কালকে আর আমার সাথে একটাবার দেখা করতে গেলি না? আরে যেতাম তো, খাওয়া দাওয়া করালাম, এখন যাব। আমার ফোন নাম্বার ছিল তোর কাছে, সেই যে ঢাকা গিয়েছিস একটাবার ফোনও দিসনি। আরে বলিস না, প্রথম দিন গিয়েই আমার ফোন ছিনতাই হয়ে যায়। পরে একটা ফোন কিনেছি, তোর নাম্বার আমার জানা ছিল না, তাই আর ফোন করতে পারিনি। তারপর দুজন আর কিছু কুশল বিনিময় করে। কথা বলার মাঝেই সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। তারপর দুজন কথা বলতে বলতে, কিরে, এখানেই কথা বলবি? চল সাত্তার ভাইয়ের দোকানে যাই। চল, অনেক দিন পর আড্ডা দেব। সাত্তার ভাইয়ের দোকানে এসে 2 কাপ চায়ের অর্ডার দেয়। তো বন্ধু, কেমন যাচ্ছে তোর দিনকাল? যাচ্ছে মোটামুটি। গ্রামের মানুষ বলা বলি করছে তুই নাকি কোন সুন্দরী মেয়েকে নিয়ে সকালে বের হয়েছিলি। ওই মেয়েটাই বা কে? আর বলিস না, ওইটা হচ্ছে তোদের ভাবি। তারপর স্বাধীন সৌরভকে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে কিভাবে পপির সাথে তার বিয়ে হয়েছে। স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে সৌরভ একটু আফসোস মাখা কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাই, তোর কপাল আমাদেরও কপাল। আর সেখানে কিনা তুই যেই বাড়িতে কাজ করি সেই বাড়ির মালিকের মেয়েকে বিয়ে করে ফেলেছিস। ভাই, তোর কপাল না অন্য কিছু। আমার কপালে লগে একটু দলা দে তো ভাই। কথাটি বলেই সৌরভ হেসে ওঠে। এখন এসব কথা বাদ দে, আর ট্রিট দিতে হবে, বাজারে যাব, চল, মিষ্টি খেতে হবে আমাদের। তারপর সৌরভ তার পকেটে থাকা ফোন বের করে তার আরো কিছু বন্ধুকে ফোন করে। তারা সাত্তারের দোকানে আসতেই সবাই বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে স্বাধীন, এতে ওরও অনেক ভালো লাগছে, কিন্তু পকেটের দিকে তাকিয়ে চিন্তা হচ্ছে। তারপর সবাই বাজারে গিয়ে মিষ্টি খেতে লাগে। হঠাৎ সৌরভ সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, কালকে আমাদের পাশের গ্রামের সাথে ক্রিকেট ম্যাচ আছে। তোরা সবাই সকাল সকাল চলে আসিস, আর হ্যাঁ, স্বাধীনতা চলে আসিস। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারা খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই পেরিয়ে যায় সময়টুকু। বিকেলের দিকে বাসায় গিয়ে দেখে পপি খাটে শুয়ে মুখ গোমরা করে বসে আছে। স্বাধীন পপির কাছে গিয়ে পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে আপনার? এরকম মুখ গোমরা করে বসে আছেন কেন? পপি স্বাধীনের দিকে মুখ ঘুরিয়ে স্বাধীনকে বলতে লাগে, বিকেল হয়ে গেছে, ঘুরতে বের হব আর তুই নেই। বল কেমনটা লাগে? আন্টিকে এতবার করে বললাম চলেন আপনি ঘুরতে বের হই, কিন্তু বাবাকে রেখে যাবেন না সে। আপনি কি বাবার সাথে পরিচয় হয়েছেন? হ্যাঁ, পরিচয় হয়েছি। আর তোর কথা অনেকবার জিজ্ঞেস করলো, তুই কি আসার পর থেকে তার সাথে দেখা করিসনি? তখনই দরজায় এসে কড়া নাড়তে লাগে স্বাধীনের মা। হ্যাঁ মা, আসো। তারপর স্বাধীনের মা রুমে প্রবেশ করতে স্বাধীন রুম থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে। স্বাধীন রুম থেকে বের হয়ে যেতেই পপি স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আন্টি আপনার ছেলে তো বাবার সাথে দেখা করলো না একবারও, যার জন্য কিনা অন্য মানুষের বাড়িতে চাকরের কাজ করে, তার সাথে আসার পর থেকে একবারও দেখা করতে গেল না। স্বাধীনের মা একটু গম্ভীর নিঃশ্বাস ফেলে পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসলে মা, আমি স্বাধীনের আসল মা না। হ্যাঁ মা, আমি স্বাধীনের আসল মা না। পপি কথাটি শুনে চমকে ওঠে, কারণ সে আসার পর থেকে একবারও বুঝতে পারেনি যে স্বাধীনের মা আসল নয়। কি বলতে চাচ্ছেন আপনি আন্টি? তার মানে আপনি স্বাধীনের মা নন, অন্য কেউ? ওর আসল মা মারা গেছে আজ থেকে 7 বছর আগে। তারপর থেকে স্বাধীন তার বাবার সাথে কথা বলে না, কারণ অ্যাক্সিডেন্ট করেছিল স্বাধীনের বাবার গাড়ি, আর সেইখানেই স্বাধীনের মা মারা যায়। ভাগ্যক্রমে স্বাধীনের বাবা বেঁচে গিয়েছে, কিন্তু প্যারালাইসিস হয়ে পড়েছে। সেই থেকে সে খাটে শুয়েছে আর কখনোই উঠেনি। এখন যে তুমি দেখছো আমাদের বাড়িটা, আমাদের অবস্থা ঠিক এরকম ছিল না। আজ থেকে 5 বছর আগে আমাদের শহরে বড় একটা বাড়ি ছিল। শহরে বড় নাম
ডাক ছিল আমাদের। স্বাধীনের বাবার বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানও ছিল, যা কিনা বাংলাদেশের টপ বিজনেসম্যানের মধ্যে নাম লিখেছিল সে। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন আমরা সাধারণ একটা গরিব মানুষ। পপি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তার মানে আন্টি আপনি বলতে চাচ্ছেন যে এখন আপনাদের যে অবস্থা আগে ঠিক এরকম ছিল না? আগে আপনারা অনেক ধনী ছিলেন, কিন্তু হঠাৎ গরিব হলেন কি করে? শোনো মা, আমি ছিলাম স্বাধীনদের বাসার কাজের মেয়ে। ওর বাবা প্যারালাইসিস হয়ে যাওয়ার পর আমি দেখাশোনা করতাম। কিছু মাস পরের স্বাধীনের বাবা আর আমি বিয়ে করে ফেলি। সেই থেকে স্বাধীন তার বাবাকে আরও দেখতে পারে না, কিন্তু স্বাধীন আমাকে ঠিকই মায়ের স্থান দিয়েছে। আর স্বাধীনের বাবার যে কোম্পানি, সেই কোম্পানিটা স্বাধীনের বাবার ম্যানেজার দখল করে নেয়। তার উপরে ব্যাংকের অনেক বড় ঋণের বোঝা ছিল স্বাধীনের বাবার মাথার উপর, তাই বাসা বিক্রি করে পরিশোধ করতে হয়েছিল। পরে স্বাধীনের বাবা বলেছিল যে গ্রামে অল্প একটু জমি আছে। তারপর আমরা ঢাকা থেকে গ্রামে এসে থাকতে শুরু করি। স্বাধীনের মা কথা বলতে বলতে চোখের পানি গড়িয়ে পড়ছে। তারপর স্বাধীনের মা সেখানে আর না দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীন রুমে এসে পপিকে এরকম ভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিচলিত হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখন তাহলে যাওয়া যাক। কোথায় যাবে এখন? আপনি না বললেন বের হবেন গ্রামটা দেখার জন্য, তো চলেন বের হই। কথাটা বলে স্বাধীন রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীনের পিছু পিছু পপিও রুম থেকে বের হয়। পপিকে নিয়ে পুরো গ্রামটা পপিকে দেখাতে লাগে। স্বাধীনের বন্ধুরা সাত্তার ভাইয়ের দোকানে আড্ডা দিচ্ছিল, তখন তাদের সামনে এসে স্বাধীন আর পপি। সৌরভ বসা থেকে উঠে স্বাধীনের কাছে গিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি বন্ধু, এটাই তাহলে আমাদের ভাবি? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তাই ভাবিকে নিয়ে চা খেয়ে যা। স্বাধীন পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, চা খাবে? পপি মাথা দিয়ে শুধু হ্যাঁ বোঝায়। তারপর দোকানের ভেতরে ঢুকে স্বাধীন আর পপি একটা বেঞ্চিতে বসে দুজনে চা খেতে লাগে। চা খাচ্ছে স্বাধীন আর তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। অন্যদিকে পপি শুধু এক দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকিয়ে আছে। স্বাধীন বন্ধুদের সাথে কথা বলা শেষ করে স্বাধীন বন্ধুদের সাথে কথা বলে বিল দিতে যাবে, অমনি সৌরভ এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই যা, আমরা দিয়ে নেব। না, তোর দেওয়া লাগবে না ভাই, এই যে নেন টাকা। টাকা দিয়ে দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। বাসে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আজকে আর রাত্রিতে বের হয় না তারা দুজনেই। পপি খাটে শুয়ে মোবাইলে ফেসবুকে ঢুকতে লাগে, আর স্বাধীন নিচে শুয়ে আনমনে চিন্তা করতে লাগে। কথা বলে আনমনে চিন্তা করতে করতে স্বাধীন ঘুমিয়ে যায়। রাত গভীর হলে পপি ফোন রেখে ঘুমাতে যাবে, নিচে তাকিয়ে দেখে স্বাধীন গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে। তাতে পপির আর বোঝার বাকি রইল না যে অনেক শীত লেগেছে তার। এমন দৃশ্য দেখিয়ে পপির একটু মায়াই লাগে। তারপর খাট থেকে একটা কাঁথা নিয়ে গিয়ে স্বাধীনের গায়ে জড়িয়ে দেয়। তারপর এসে আবার খাটে শুয়ে পড়ে পপি। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙতেই শোয়া থেকে উঠে ওযু করে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে বাসায় এসে দেখে স্বাধীনের মা রান্না করছে। তারপর রান্নার রুমে গিয়ে স্বাধীন তার মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করতে লাগে। একটু পর ঘুম থেকে উঠে পপি ব্রাশ করতে করতে বাসার বাইরে এসে দেখতে পায় স্বাধীন আর তার মা রান্না করছে। তারপর তাদের দুজনের দিকে গিয়ে এসে পপি বলতে লাগে, আজ এত সকালে উঠে কি রান্না করছেন মা? স্বাধীনের মা চুলার দিক থেকে মনোযোগ সরিয়ে পাশে তাকিয়ে দেখে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে পপি। তারপর পপির দিকে তাকিয়ে থেকে স্বাধীনের মা বলতে লাগে, জলদি যাও মা, ফ্রেশ হয়ে আসো। তোমাকে আজকে নতুন পিঠা খাওয়াবো, তার জন্য সকাল সকাল উঠতে হয়। কেন আন্টি, পিঠাটা কি সকাল সকাল খেতে হয়? অন্য সময় খাওয়া যায় না? পপির কথা শুনে স্বাধীনের মা একটু মুচকি হেসে আবার পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, না মা, খাওয়া যাবে না। কেন? খাওয়া যায়, যে কোনো সময় খাওয়া যায়, কিন্তু সকালে খাওয়ার মতো আনন্দ আর ভালো লাগা অন্য সময় খেলে পাওয়া যায় না। তার কারণে সবাই ভাপা পিঠা সকালে খায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি।
তাহলে ফ্রেশ হয়ে আসি। পপি ফ্রেশ হয়ে চুলার পাড়ে আসতেই স্বাধীনের মা পপিকে পিঠা দিল। চুলার পাড়ে বসে থেকে স্বাধীনতা খেতে লাগলো। পপির কথা শুনে স্বাধীনের মা একটু মুচকি হেসে আবার পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে। পপি ফ্রেশ হয়ে চুলার পাড়ে আসতেই স্বাধীনের মা পিঠা দিল। চুলার পাড়ে বসে থেকে স্বাধীনতা খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বেজে গেছে। তারপর স্বাধীন চুলার পাড় থেকে উঠে বাহিরে আসে। সৌরভ এসে স্বাধীনকে ডাকতে লাগে। তারপর স্বাধীন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় খেলার উদ্দেশ্যে। তারপর দোকানের সামনে গিয়ে স্বাধীন দেখতে পায় সেখানে অনেক ছেলে উপস্থিত আছে। তারপর তাদেরকে নিয়ে পাশের গ্রামে টিকিট খেলার জন্য বের হয়। হাঁটতে হাঁটতে এনজয় করতে করতে অন্য পাড়ায় গিয়ে ক্রিকেট খেলতে লাগে তারা। শুরুর দিকে স্বাধীন তেমন ভালো ব্যাট করতে পারেনি, কিন্তু লাস্ট দিকে মারদাঙ্গা ব্যাট করে ম্যাচ জিতিয়ে দেয় স্বাধীন। এতে সবাই অনেক খুশি হয়। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। বাসায় এসে স্বাধীন তার রুমে চলে যায়। রুমে ঢুকে পোশাক পরিবর্তন করবে, তখনই স্বাধীনের মায়ের কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজে অগ্রসর করে স্বাধীনের বাবার রুমের ভেতর ঢুকে পড়ে স্বাধীন। তারপর দেখতে পায় স্বাধীনের বাবা কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তারপরে পাশে থাকা ওষুধগুলো খাওয়াতে স্বাধীনের বাবা ঠিক হয়ে যায়। রুম থেকে বের হয়ে যায় স্বাধীন। পিছে পিছে তার মাও রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আজ হঠাৎ করে কি এমন হলো, নাকি এর আগেও হয়েছে? না বাবা, এর আগে কখনোই তো এরকম হয়নি। আজকে সময় মতো ওষুধ খায়নি, তাই এরকম হয়েছে। স্বাধীনতার মায়ের মুখ থেকে এমন কথা শুনে একটু রেগে গিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, আজ থেকে তুমি বাবাকে আগে ওষুধ খাইয়ে তারপরে সব কাজ করবে, বুঝতে পেরেছ? স্বাধীনের মা মাথা দিয়ে হা বোঝায়। আর শোনো, বাবার অবস্থা আমি যেমন দেখলাম, ওনাকে তাড়াতাড়ি ভালো কোনো ডাক্তার দেখাতে হবে, না হলে সমস্যা হতে পারে। কথাটা বলে স্বাধীন তার মায়ের কাছ থেকে তার রুমে চলে যায়। রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে পেছন ফিরে দেখতে পায় পপি দাঁড়িয়ে আছে। পপির সাথে তেমন কোনো কথা না বলে পপিকে নিয়ে খাবার টেবিলে এসে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন তার রুমে গিয়ে বিছানা পেরে মাটিতে শুয়ে পড়ে। পপিকে খাটে শুয়ে পড়ে। একটু পর কি যেন চিন্তা করে পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই আমার সাথে উপরে থাকতে পারিস। অযথা ঠান্ডার ভেতর কষ্ট করে তোকে মাটিতে শুতে হবে না। মাঝখান দিয়ে একটা কোলবালিশ রেখে দেব, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার করে নেব। কথা বলা শেষ হলে স্বাধীন নিচ থেকে উঠে খাটে এসে শুয়ে পড়ে। ফোন দিয়ে পপি অনেক রাত পর্যন্ত ফেসবুকিং করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্বাধীন তার বন্ধুদের কাছে গিয়ে বিদায় নিয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। গাড়ির সামনের সিটে স্বাধীন আর গাড়ির পেছন সিটে পপি। স্বাধীনের মা বাবা বসেছে। বিকেলের দিকে গাড়ি এসে পৌঁছায় পপিদের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে একবারে সবাই বাসায় প্রবেশ করে। স্বাধীন লাগেজ নিয়ে তাদের পিছু পিছু বাসায় প্রবেশ করে। অন্যদিকে পপির মা কিচেন রুমে রান্না করছিল আর স্বাধীনের বাবা বসার রুমে বসে টিভি দেখছিল। পপি বাড়িতে ঢুকে তার মা বাবাকে ডাকতে লাগলো। পপির মা কিচেন রুম থেকে তাদের সামনে চলে আসে। রুম থেকে এসে বাপের সামনে বের হয়। পপির বাবার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, তাই দাঁড়িয়ে আছে। পপি তার বাবাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে পপি ওর বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, এটা হচ্ছে স্বাধীনের মা, ওটা হচ্ছে স্বাধীনের বাবা। পপির কথায় কোনো কর্ণপাত না দিয়ে পপির বাবার ঠাই মেরে এক দৃষ্টিতে পপির বাবার দিকে তাকিয়ে আছে। তারপর পপি গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরতেই পপির বাবার ধ্যান ভেঙে যায়। পপি তার বাবাকে ছেড়ে দিয়ে দৌড়ে এসে স্বাধীনের বাবাকে জড়িয়ে ধরে পপির বাবা। সবাই দেখে তো অবাক। কেমন আছিস তুই? সবাই পপির বাবার মুখের দিকে এমন কথা শুনে অবাক। তারপর সবাইকে চমকে দিয়ে পপির বাবা বলতে লাগে, কেমন আছিস তুই? তার মানে তোর ছেলে স্বাধীন বাংলাদেশের টপ বিজনেসম্যানের ছেলে আমার বাড়িতে কাজ করে, আর তোর এই অবস্থা কেন? পাশ থেকে স্বাধীনের মা পপির বাবাকে শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে বলে, আমি ওদেরকে ছাড়বো না, আমি ওই কোম্পানির ধ্বংস করে ফেলবো। আর কোনো কথা না বলে স্বাধীনের বাবা মাকে একটা রুম দেখিয়ে দেয় পপে। রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খাবার খেতে লাগে। এইভাবেই কেটে যায় দিনটা।
রাত্রের দিকে সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে গিয়ে রেস্ট নিতে। স্বাধীন রুমে আধশোয়া হয়ে তার বন্ধুর সাথে কথা বলছিল। তখনই পপি রুমে এসে ওয়ার্ড্রোব থেকে পোশাক বের করে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। হঠাৎ পপিকে এমন পোশাক পরতে দেখে স্বাধীন অবাক। ফোন কেটে দিয়ে স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, এমন ছোট পোশাক পরে কোথায় যাচ্ছেন আপনি? আর কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমি যেখানে খুশি সেখানে যাব, তোর জানতে হবে না। আর আমি কালকে ডিভোর্স পেপার আনতে যাব, তুই প্লিজ সাইনটা করে দিস। ডিভোর্স পেপারের কথা শুনে স্বাধীনের মনটা অনেক খারাপ হয়ে যায়। পপির সাথে আর বাড়তি কথা না বলে সাদি গিয়ে ব্যস্ত নগরীকে দেখতে লাগে। অন্যদিকে পপির রুম থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে তার বান্ধবীদের আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পপির বান্ধবীরা আসে না। পপির আজ কেমন জানি লাগছে, যেতে মন চাচ্ছে না, তারপরেও জোর করে যাচ্ছে সে নাইট ক্লাবে। কি করবে বুঝতে না পেরে ধীরে তার রুমে চলে। রুমে গিয়ে ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। খাটে বসতে যাবে তখনই তার বান্ধবী ফোন করে। কি রে পপি, কই তুই যাবি না? আমরা তো তোর বাসার সামনে অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। না, আজ আমি যাব না, তোরা যা, আমার ভালো লাগছে না। ফোন কেটে দিয়ে পপি খাটে শুয়ে পড়ে আর মনে মনে চিন্তা করতে লাগে, একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান যদি গরিব হতে পারে, সেখানে তো আমার বাবা সামান্য একজন বিজনেসম্যান। না, আমাকে এভাবে টাকার অপচয় করা ঠিক হচ্ছে না। আর সেদিন একজন বাংলাদেশের টপ বিজনেসম্যানের ছেলে হয়েও আমাদের বাসায় এসে কাজ করতে তার বিন্দুমাত্র লজ্জাশরম বোধ কাজ করেনি। আমি ছেলেটাকে কত অপমান করেছি, কিন্তু মুখ বুজে সে সয়ে নিয়েছে। কারণ হয়তো ওর বাবার ওষুধ কেনার টাকা জোগাড় করার জন্য। আমি এত চিন্তা করছি কেন ছেলেটাকে নিয়ে? আমি কি তাহলে ভালোবেসে ফেলেছি ছেলেটাকে? দেখতে তো অনেক হ্যান্ডসাম আছে। আমার বান্ধবীরা প্রথম দিন এসে ছেলেটাকে কাছে পেতে চেয়েছিল। না, এত কিছু চিন্তা করে লাভ নেই, যা হবার তা হবে। ওকে যে আমি ডিভোর্সের কথা বললাম। আর কোনো চিন্তা না করে পপি ঘুমিয়ে পড়ে। স্বাধীন কিছুক্ষণ ব্যস্ত নগরী দেখে রুমে এসে দেখে পপি খাটে শুয়ে আছে। সেদিকে আর কর্ণপাত না দিয়ে স্বাধীন একটা সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়তে বের হয় স্বাধীন। নামাজ পড়া শেষ, রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসে। বাসায় এসে স্বাধীন সোজা তার বাবার রুমে চলে যায়। তারপর স্বাধীন তার বাবার হাত ধরে কান্না করতে লাগে। বাবা, এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম। মা আল্লাহর কাছে থেকে বেশি দিন হায়াত চাইনি বলে বাঁচতে পারিনি। মা অল্প দিনের অতিথি ছিল এই পৃথিবীতে, তাই অল্প দিনে চলে গেছে। আর এইখানে তোমার কোনো ভুল নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দিও তুমি। ছেলেকে এইভাবে কান্না করতে দেখে স্বাধীনের বাবা স্বাধীনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগে, না বাবা, আমি তোর উপর রেগে নেই। দেখ, তোর মা চলে গিয়েছে, আমার অবস্থাও তোর মায়ের কাছে যাওয়ার মতোই। স্বাধীন তার বাবাকে এইভাবে কথা বলতে দেখে অবাক হয়ে যায়। স্বাধীন তার বাবার কাছ থেকে মুখ সরিয়ে তার বাবাকে এইভাবে কথা বলতে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। বাবা, তুমি কথা বলছো বাবা? তারপর স্বাধীন চিৎকার করে সবাইকে ডাকতে লাগে। তারপর সবাই আসলে স্বাধীনের বাবা সবার সাথে কথা বলতে লাগে। দেখতে পায় আগের মতো উঠতে বসতে পারছে, হাঁটতেও পারছে স্বাধীনের বাবা। স্বাধীনের বাবার এরকম পরিবর্তন দেখে সবাই অনেকটাই খুশি হয়। তারপর রুম থেকে সবাই বের হয়ে বসার রুমে গিয়ে আড্ডা দিতে লাগে। অন্যদিকে পপির মা আর শাহিনের মা কিচেন রুমে গিয়ে রান্না করতে থাকে। এদিকে পপির বাবা স্বাধীনের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখছিস ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষমেশে আমাদের কথাটাই সত্যি হলো। হ্যাঁ, তাই বল। স্বাধীন আর পপি কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। তারপর নিজেদের সামলে নিয়ে স্বাধীন তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবা, তুমি কি সব বলছো? কিছুই। এসেছো আর কি হলো? স্বাধীনের এমন কথা শুনে পপির বাবা স্বাধীনের বাবা মিটিমিটি হাসতে লাগবে। হাসি থামিয়ে পপির বাবা বলতে লাগে, শোন বাবা, আমাদের বন্ধুত্ব অনেক আগে থেকেই, তুমি জন্ম হওয়ার আগে থেকেই।
আমরা চেয়েছিলাম আমাদের মেয়ে ছেলে হলে দুজনকে বিয়ে দেব, কিন্তু দেখো আমার মেয়ে হয়েছে তোমার হওয়ার 2 বছর আগে। এতে আমাদের একটু মন খারাপ ছিল, তারপরও কোনো চিন্তা না করে বলেছিলাম ছোট বড় কেউ তো বিয়ে দেওয়া যায়, ছোট বড় কেউ তো বিয়ে দেওয়া যায়, ছোট বড়কেও তো বিয়ে দেওয়া যায়। আমরা ভেবেছিলাম তোমরা বড় হলেই তোমাদেরকে বিয়ে দিয়ে দেব। কিন্তু স্বাধীনের বয়স যখন 5 বছর তখন হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে ওর মা মারা যায়। তারপরে ওর বাবা হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করি, তারপরও ওর বাবাকে খুঁজে পাই না। কিন্তু দেখো তার ছেলে এসে আমার বাড়িতে কাজ করত। তুমি যদি একটা বার তোমার সার্টিফিকেট দেখাতে তাহলে আমি বুঝে যেতাম, কিন্তু তুমি তো এসে বলেছিলে অশিক্ষিত ছেলে। তোমাদের যখন বিয়ে দেই তখন আমার মনে অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ আমার বন্ধুকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, শেষমেশ আমার বন্ধু দেওয়ার কথাটাই আমি রেখেছি। কথাটা বলেই হাসতে লাগে পপির বাবা আর স্বাধীনের বাবা। অন্যদিকে পপির মা স্বাধীনের মা রান্না শেষ করে খাবার টেবিলে খাবারগুলো গোছাতে লাগে। তখনই পপির মা সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, সবাই আসো, খাবার খেয়ে নাও। তারপর সবাই বসার রুম থেকে উঠে খাবার টেবিলে গিয়ে বসে খাবার খেতে লাগে। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে রেস্ট নিতে থাকে। একটু পর স্বাধীন তার রুম থেকে বের হয়ে তার বাবার রুমে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোনো বাবা, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন বাবা, আমি তো এখন ঠিক হয়ে গেছি, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবি কেন? না, তারপরে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটাবার চেক আপ করে দেখায় আসবো। পাগল ছেলে। তারপর সারাদিন হসপিটালে গিয়ে ডাক্তারের সঙ্গে তার বাবাকে চেক আপ করিয়ে নেয়। তখন ডাক্তার তার বাবাকে দেখে বলতে লাগে, শোনো, তোমার বাবা যে কন্ডিশন দেখছি অনেক বেটার কন্ডিশন আছে এখন। বেসিক্যালি একজন প্যারালাইসিস রোগী হঠাৎ করে ঠিক হয় না, ধীরে ধীরে অল্প অল্প করে ঠিক হয়। তোমার বাবার ভাগ্য অনেক ভালো, তার কারণেই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন। তারপর ডাক্তারের সাথে আরো কিছু পরামর্শ নিয়ে তারা বাসায় চলে আসে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। বিকেলের দিকে পপির বাবা বসার রুমে বসে থেকে টিভি দেখছিল। তখনই স্বাধীন তার কাছে এসে পপির বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, আমার বাবার কোম্পানি কোনটা ছিল আপনি কি জানেন? বাবার আগের কোম্পানির নাম ছিল শেখ ইন্ডাস্ট্রি, কিন্তু ওরা আমাদের কোম্পানির নাম পরিবর্তন করে অন্য নাম রেখেছে, তাই আমি চিনতে পারছি না। ওরা নতুন করে নাম রেখেছে খান ইন্ডাস্ট্রি। আমি ওই কোম্পানি থেকে অনেক মাল কিনে থাকি। এখন থেকে আমি ওই কোম্পানি থেকে মাল কিনবো না। প্লাস ওই কোম্পানি থেকে আমি প্রায় 100 কোটি টাকা পাই। ওই টাকাগুলো চাইবো, দেখবে অটোমেটিক কোম্পানিতে রাস্তায় বসে যাবে। তারপর পপির বাবা তার ফোন বের করে তার কোম্পানির ম্যানেজারকে ফোন করে। পপির বাবা ফোন করে ম্যানেজারকে বলতে লাগে, সালাম, আমাদের সাথে যে খান কোম্পানির যতগুলো ডিল ছিল সবগুলো ক্যান্সেল করো। আর আমরা যে ওদের থেকে 100 কোটি টাকা পাই সেই টাকা আগামী 2 দিনের ভিতরে যাবে। ওকে স্যার, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন? এটা তোমার না জানলেও চলবে। কথাটি বলে পপির বাবা ফোন কেটে দিয়ে স্বাধীনের দিকে এক পলক তাকিয়ে মুচকে হেসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখবে এখন কি করে ওরা পথে বসে যায়, আর তখনই আমি কোম্পানিটা কিনে নেব ওদের কাছ থেকে। কথাটি বলেই পপির বাবা স্বাধীনের দিকে এক পলক তাকিয়ে থেকে মুচকে এসে আবার বলতে লাগে, চলো বাবা, খাবার খেয়ে নি। তারপর খাবার টেবিলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে চিচার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় এসে বসার রুমে বসে রয়েছেন। তখনই পপির বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, চলো বাবা আমার সঙ্গে। কোথায় আঙ্কেল? আমার সঙ্গে আমার কোম্পানিতে যাবে, আর দেখবে কিভাবে ওদের কোম্পানিটা আজ ধ্বংস করে ফেলি। পপির বাবার কথা বলা অনুযায়ী স্বাধীন রুমে গিয়ে একটু পরিপাটি হয়ে পপির বাবার সঙ্গে বের হয়। অফিসে গিয়ে দেখতে পায় আগে থেকে খান ইন্ডাস্ট্রির 3 মালিক এসে পপির বাবার জন্য অপেক্ষা করছে। পপির বাবা আর স্বাধীন কেবিনে ঢুকতেই ইন্ডাস্ট্রির 3 মালিক রুমে ঢুকে পপির বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, স্যার হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন কেন? স্যার আমরা টাকা পরিশোধ করে দেব, কিন্তু আমাদেরকে 1 মাস সময় দিন। আমার ইচ্ছে, আর আমি অন্য একটা কোম্পানির সাথে ডিল ফাইনাল করেছি। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক তুমি সেটা আমাকে শেখাবে। তোমার কোম্পানি থেকে আমি 100 কোটি টাকা পাই। 100 কোটি টাকা দেবে, না হয় তোমার কোম্পানি ছেড়ে চলে যাবে আগামী 2 দিনের ভেতরে।
না, কোনো সময় দিতে পারবো না। 2 দিন সময়। আমি জানি 2 দিনে তোমরা কখনই টাকা জোগাড় করতে পারবে না। এর থেকে বলি কি, কোম্পানিটা আমার কাছে বিক্রি করে দাও। তোমাদেরকে আরো 100 কোটি টাকা দিচ্ছি। পপির বাবার বলা কথা অনুযায়ী খান ইন্ডাস্ট্রির 3 মালিক 3 জনের কথা বলতে লাগে। কিছুক্ষণ চিন্তা করে খান ইন্ডাস্ট্রির তৃতীয় ব্যক্তি বলতে লাগে। তারপর পপির বাবা তার পকেট থেকে ফোন বের করে, সালামকে ফোন করে দলিল আনতে বলে। দলিল আনতেই এক এক করে খান ইন্ডাস্ট্রির 3 জনই সাইন করে দেয়। দলিলটা হাতে নিয়ে একটু মুচকি হেসে পপির বাবা খান ইন্ডাস্ট্রির 3 মালিককে উদ্দেশ্য করে বলতে লাগে, এখন বের হয়ে যা আমার কোম্পানি থেকে। হঠাৎ পপির বাবাকে এইভাবে পলটি খেতে দেখে 3 জনে অবাক হয়ে যায়। উপরোক্ত নিজেদেরকে সামলে নিয়ে খান ইন্ডাস্ট্রির প্রথম মালিক বলতে লাগে, কেন স্যার, আমাদের 100 কোটি টাকা দেন। খান ইন্ডাস্ট্রির প্রথম মালিকের মুখ থেকে এমন কথা শুনে পপির বাবা আর স্বাধীন হাসতে লাগে। তাদের এরকম হাসা দেখে তাদের আর বোঝার বাকি রইল না যে তাদেরকে বোকা বানিয়েছে। তারপর দারোয়ান ডেকে পপির বাবা খান ইন্ডাস্ট্রির 3 মালিককে অফিস থেকে বের করে দেয়। তারপর সেখান থেকে পপির বাবা স্বাধীনকে নিয়ে তাদের নতুন কোম্পানিতে যায়। নতুন কোম্পানিতে গিয়ে সবাইকে একত্রে করে অ্যানাউন্সমেন্ট করে পপির বাবা, আপনারা হয়তো আমাকে কম বেশি অনেকে চেনেন। আজ থেকে এই কোম্পানির মালিক হচ্ছি আমি। আর এইটা আর খান ইন্ডাস্ট্রি নেই, এটা আগের নাম শেখ ইন্ডাস্ট্রি। আপনাদের সে আগের মালিক ছিল হাসমত আলী। হাসমতের কাছ থেকে ওরা জোর করে কোম্পানিটা লিখে নিয়েছিল। এখন আবার ওরা কোম্পানি দিয়েছে, আর এই কোম্পানির মালিক আগের মালিক হাসমত আলী। তখনই তাদের মাঝ থেকে একটা লোক ওঠে বলতে লাগে। পপির বাবার মুখ থেকে কথাটি শুনে সবাই অনেক খুশি হয়। তারপরে সবাই যে যার কাজে চলে যায়। তারপর নতুন অফিস থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার রুমে এসে টিভি চালিয়ে টিভি দেখতে লাগে। একটু পর স্বাধীনের বাবা এসে তার সঙ্গে একত্রে টিভি দেখতে লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার বসার ঘরে এসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দেওয়ার এক পর্যায়ে পপির বাবা সেইখান থেকে উঠে তার রুমে গিয়ে একটা তোল নিয়ে এসে স্বাধীনের বাবাকে এগিয়ে দিয়ে বলতে লাগে, এই নে তোর কোম্পানি। স্বাধীনের বাবা খুশিতে কাঁদতে লাগে। পাগল ছেলে, তোকে যে কিভাবে ধন্যবাদ দিব বলার বাইরে। আমার স্বপ্নের কোম্পানি আমি আবারও ফিরে পেয়েছি। কথাটি বলেই স্বাধীনের বাবা পপির বাবাকে জড়িয়ে ধরে। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন রুমে না গিয়ে ছাদে গিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে, ব্যস্ত নগরীটা দেখতে থাকে। পেছন থেকে পপি এসে গলা খাকারি দেয়। স্বাধীন পিছু ফিরে পপিকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তারপর পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, উকিলের কাছে গিয়েছিলেন, ডিভোর্স পেপার করে কবে আসবে? তোমার কি ডিভোর্স লাগবে? কেন হঠাৎ এরকম কথা বলছেন? না, আমাদের বিয়েটা যখন শুরু থেকে দেওয়ার কথা বলছিল বাবা মা, আর দেখতেই পারছো আঙ্কেল আন্টি আমার বাবা মা অনেক খুশি আছে আমাদেরকে নিয়ে। তাই চাচ্ছিলাম তাদের কষ্ট না দিতে। তার জন্য তো এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, রুমে যেতে হবে। হ্যাঁ। কথাটি বলেই পপি অন্যদিক ফিরে মুচকি হাসতে লাগে। স্বাধীন পপির কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, পপির গলায় একটা কিস করে। তখনই পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, ওই শোনো, আমার একটা কিউট বেবি লাগবে। যা জুনিয়র বর। আমার রাগিব বউ। কথাটি বলে স্বাধীন পপিকে কোলে তুলে রুমের দিকে অগ্রসর হয়।